আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালের গোল টেবিল বৈঠক সমতার এজেন্ডা ও রাজনীতি। আজকে এই গোল টেবিল আয়োজিত হয়েছে ফেমিনিস্ট লিডারশিপ কমিটি এফএলসি সহ দেশের 13টি নারী অধিকার ভিত্তিক সংগঠনের জোট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যৌথ উদ্যোগে এবং বাদাবন সংঘ। যে সমস্ত সংগঠন এখানে আমন্ত্রিত আছেন আমি তাদের নামগুলো বলছি। আছেন পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা ফিডা, সবুজের অভিযান ফাউন্ডেশন, কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা, ব্রেকিং দ্য সাইলেন্স, ডিসেবল চাইল্ড ফাউন্ডেশন ডিসিএফ, তারপরে আছেন নারী পক্ষ থেকে বোধহয় কেউ নেই এখনও, দলিত নারী উন্নয়ন সংস্থা, বাদাবন সংঘ, সংগত বাংলাদেশ, GIJN বাংলাদেশ, উইমেন ফর উইমেন, জাগো নারী উন্নয়ন সংস্থা, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, নিজেরা করি এবং ব্লাস্ট থেকে উপস্থিত আছেন ওনার নামটা কোথাও, মাহাপাড়া আলম, রাইট, সরি আমি মিস করেছি, আমি ক্ষমা চাইছি। প্রথমে আমি উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য এফএলসির সেক্রেটারি মিস মাহমুদা বেগমকে অনুরোধ করছি। আজকের আসলে আয়োজন এফএলসি থেকে, এফএলসি মিনিং হইল ফেমিনিস্ট লিডারশিপ কমিটি। আমরা আসলে কমিটি বলেছি, আমরা ছোট করে 13টা অর্গানাইজেশন, কিন্তু আমরা সবাই ফেমিনিস্ট লিডারশিপকে সমর্থন করি এবং আপনারা সবাই জানেন আসলে ফেমিনিস্ট শব্দটা শুনলে সবার মনে হয় যে কেমন কেমন, আসলে কেমন কেমন কিছু না। ফেমিনিস্ট মানে সমতার কথা বলে, নারী পুরুষের সমতা। তা আমাদের এই লিডারশিপ কমিটি আমরা শুরু করেছি 13টা অর্গানাইজেশন নিয়ে, এবং এখন 13টা অর্গানাইজেশন থাকলেও প্রতিটা অর্গানাইজেশন তাদের নেটওয়ার্ক সমৃদ্ধি করবে এবং আমরা সারা বাংলাদেশে নেটওয়ার্ক গড়ে তুলব। এটাই আমাদের যেন ফেমিনিস্ট লিডারশিপটা ইয়তদের মধ্যে চলে যায় এবং নারীরা পুরুষরা সবাই যেন বোঝে যে নারী পুরুষের সমতা। আর এখন নারী বলতে পারেন যে সব সংগঠনগুলো নারী সংগঠন কেন? নারী সংগঠন থাকার কারণ হলো যে আসলে আমরা যদি দেখি সিডো সনদটা যদি দেখি যে নারীর যে সমতার, ওই সিডো সনদ যদি বাংলাদেশে কিন্তু অনুস্বাক্ষর করেছে, তারপরেও আমাদের এত বৈষম্য, এবং ভোটের রাজনীতিতে যদি তাকান তাহলে তো বৈষম্য আর আজকে বলে দেওয়ার বিষয় না। তো নারীরা পিছিয়ে আছে বলেই আমরা নারী সংগঠনগুলো একসাথে হয়েছি, যেন যেইটুকু আমরা পিছিয়ে আছি সেইটুকুকে সমতায় আনার জন্য আসলে নারীদের এখন সামনে আসতে হবে। সেটার জন্যই আমরা সব নারী সংগঠন মিলে এই ফেমিনিস্ট লিডারশিপ টা গড়ে তুলেছি। কিন্তু এখানে আমাদের সহযোগিতা করছে সেভ দ্য চিলড্রেন, পাশাপাশি কিংডম অফ নেদারল্যান্ড। আজকের এই প্রোগ্রামের কথা বলি, আসলে আসন্ন নির্বাচনকে সামনে রেখেই আমাদের নারীদের জন্য প্রতিটি দল কি রেখেছেন ইস্তেহারে সেটা নিয়ে একটু আলোচনা, কারণ কম বেশি আমরা অনেক আলোচনা সভায় এবং এইরকম গোলবাটিক বৈঠকে উপস্থিত হয়ে আমরা যেগুলো জেনেছি, পত্রপত্রিকা প্রতিদিন, ফেসবুক, সমস্ত কিছুতে দেওয়া সব দলের ইস্তেহারেই চমৎকার ইস্তেহার আছে। তাই এখন আজকের বৈঠক হলো আসলে এই ইস্তেহার অনুযায়ী, আমরা অনেকেই জানি না আসলে কি দেওয়া আছে। সেই ইস্তেহারটা আমরা কিছু আমাদের মানে কি বলবো, নিজেদের এলাকা, নিজেদের সংগঠন, নিজেদের বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু জানি যে নারীর এই ইস্তেহারে আমাদের জন্য কি আছে এবং কতটা আমরা শঙ্কায় আছি, কতটা আসলে পরিপূর্ণভাবে আমরা পাবো। আর পরবর্তীতে আমাদের আজকেই বলা থাকবে যে আমাদের পরবর্তী এজেন্ডা হবে আসলে যারাই আসেন নির্বাচনে তারা যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহার অনুযায়ী আসলে ওনারা কাজ করছেন কি না, এই ফলো আপ করাও কিন্তু এফএলসির একটা বড় কাজ হবে এরপরে। তো আজকে আমি অনেক বেশি কথা বলতে চাই না, আমরা 13টা সংগঠনের কথা বলা হয়েছে এবং ভাই অলরেডি বলেছেন নামগুলো, এজন্য আমি নাম বলছি না। তবে আজকে আমি চাইবো আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে এমন কিছু উঠে আসুক যেটা দিয়ে আমরা সামনে আমাদের নারীদের সম্মানিত, কারণ সবাই তো খুব সম্মান দিচ্ছে আমাদেরকে এবং এত সম্মানিত করছে, এই সম্মান আর নিতে পারছি না আমরা। এই সম্মান নেওয়ার জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে
এবং আজকে বেশ বড় বড় কিছু প্রোগ্রাম আছে যে যারা আমাদের সম্মানিত করছেন তারা যেন আসলে নির্বাচনে থাকতে পারবেন কি না আমরা ইসির কাছে যেতে চাই যে না আসলে ওনাদের বহিষ্কার করার দরকার। নারীদের একটা দল নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এটা নিয়ে অনেক খাটছেন। সেকেন্ডলি সারা বাংলাদেশের নারীরা চাচ্ছেন একটা। আরেকটা হলো আপনারা জানেন যে গৃহকর্মীর যে নির্যাতনটা আমরা আজকে প্রেস ক্লাবের সামনে আমাদের DWRN এটা হলো যে গৃহকর্মীদের একটি সংগঠন, সেই সংগঠনের সবাই কিন্তু বসেছে যে এই ধরনের আঘাত কর্মীদের উপর আসবে না। আর আজকের আলোচনার বিষয়ও কিন্তু যে কৃষি শ্রমিক, মৎস্যজীবী শ্রমিক, তারপর প্রান্তিক নারী তারা কেমন আছে। আরেকটা কথা, হাবোর্ড সবাই শুনেছি, কিন্তু হাবোর্ড যে আমি দিব, হাবোর্ডে কি আছে সবাই কি আমরা জানি? সবাই জানি না। তাহলে আমাকে হাবোর্ড দিতে হলে তো জানতে হবে যে এটার ভিতরে কি আছে এবং আমি সমর্থন করি কি না। এগুলো অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের ভিতরে এমন কষ্ট দিচ্ছে। কাল রাত 2টো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে কি আমি মেসেজ পড়ছি আর বলছি যে কোথায় আছি, সামনে কি হবে জানি না। তো আমাদের আজকে স্থির হতে হবে এবং আমরা সবাই মিলে নারীর ভালোর জন্য, সেটা প্রান্তিক নারী হোক, ডোমেস্টিক ওয়ার্কার হোক, বা সে গার্মেন্টস শ্রমিক হোক, বা সে মৎস্যজীবী শ্রমিক হোক, তাদের জন্য আমাদের রাজনৈতিক নেতারা সামনে কি রেখেছেন এবং কি বলতে চাচ্ছেন এবং আমরা এগুলো কতটা পাবো এবং আমাদের সম্মানের জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আজকের আলোচনা এটাই থাকবে। সবাইকে ধন্যবাদ। আমরা আলোচনায় ঢুকে যেতে চাই। এখন আমি অনুরোধ করছি বাদাবন সংঘের মিস লিপি রহমানকে মূল বক্তব্য উপস্থাপনের জন্য। বাদাবন সংঘের পক্ষ থেকে আমাদের আসলে এই যে আজকে মূল বিষয় আসলে আমরা কোনো যে একটা কিনোট পেপার বা এই ধরনের কোনো আমরা আলোচনা করিনি, কিন্তু যেহেতু একটু আলোচনা আমরা শুরু করব সেজন্য আমরা একটু যে কি কনটেক্সটে বা কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেহেতু নির্বাচনের প্রাককালে বা আমাদের যে রাজনীতিতে নারীরা যে এখনও কতটা পিছিয়ে আছেন এবং নারীদের বিষয়গুলো নিয়ে আলোচনা এতটা গুরুত্ব পাচ্ছে না, এবং গুরুত্ব পেলেও আমি একটু শুরুতে বলে নিই যে মাহমুদ আপাও বলছিলেন যে আমরা এতটাই প্রাধান্য পাচ্ছি সেটা মাঝে মধ্যে ট্রোলের আকারে চলে যাচ্ছে, যেটা খুব হাস্যকর। একবার বলছে সব কিছু দিয়ে দিবে আর একবার বলছে যে কোনো কিছুই আমরা পাবো না। তো এটা আসলে নারীদের কেন এইভাবে করা হচ্ছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো আমি বাদাবন পক্ষ থেকে যেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, প্রথমত আমি একটু দেখেই আমার বলতে হবে যে আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা সবাই আসলে নাগরিক হিসেবে বসবাস করে থাকি। আর রাষ্ট্র কাঠামো কতখানি নারী বান্ধব বা কতখানি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বান্ধব তা নিয়ে নাগরিক সমাজ কথা বললেও রাজনীতির কারিগররা কতটা সচেতন তা নিয়ে আমাদের এখনও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ আমরা দেখছি যে আমাদের অনুযায়ী যে সংসদের যে একটা আদেশ আছে সেটি যে নির্বাচন অংশ নিচ্ছে, কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 33% নারী প্রতিনিধিত্ব নিয়েও কিন্তু কেউ এখনও নিশ্চিত করেননি। এই বিষয়টা আমরা জানি। আর পাশাপাশি যেহেতু সাধারণ নাগরিকগণ পিছিয়ে পড়া মানুষ বা নারী বান্ধব হচ্ছে না, তাই হয়তো রাজনীতিও খুব বেশি জেন্ডার বান্ধব বিষয় নিয়ে কাজ করতে অভ্যস্ত হচ্ছে না। কারণ আমাদের এখনও মাইন্ডসেটটা ওই পর্যায়ে পৌঁছাচ্ছে না যে নারীরাও যে রাজনীতিতে আসতে পারেন, প্রতিনিধিত্ব করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন। সেই নেতৃত্বের বিষয়গুলো আমরা নিয়ে যতটা আমাদের পৃথিবী আগাচ্ছে এবং পৃথিবী আধুনিক হচ্ছে ততটাই আমরা আসলে মনে হয় পিছিয়ে পড়ছে চিন্তাভাবনায়। মাঠে কাজ করার কারণে অনেক জেন্ডার বান্ধব ইস্যু নিয়ে আমাদের কাজ করতে হয়, যা শুধুমাত্র নির্বাচন বা আগামী সরকার ব্যবস্থার উপর নির্ভর করে থাকে না, এবং বরং এ ধারাবাহিক রাজনীতিও আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি করা দরকার বলে মনে করি। কারণ আমরা যারা মাঠে কাজ করি, শুধু আমরা শহরে বসে বা এই গোল টেবিল আলোচনায় না, যেখানে আমাদের একদম তৃণমূল পর্যায়ে কাজ করে থাকি সেখানে আমরা আলোচনা করে থাকি। আমি মনে হয় যারা আমরা কাজ করি তারা সব এই বিষয়ে সচেতন। এখন কারণ হচ্ছে যত বেশি মানুষ সচেতন হবে তত বেশি মানুষ ক্রমেই আসলে জেন্ডার বান্ধব হয়ে উঠবে। যদিও আমরা এটা বহু বছর ধরে কাজ করছি, এই বিষয় নিয়েই আমরা সবসময় আলোচনা করে থাকি। তালিকা অনেক দীর্ঘ, কিন্তু কতিপয় বিষয় আমরা উল্লেখ করতে চাই যেটা বাদাবন সংঘ খুবই কনসার্ন, এবং বাদাবন সংঘ এই বিষয়ে কাজ করছে। এবং আমার মনে হয় আপনারা সবাই এই বিষয়ে সচেতন যে আমরা নারী মৎস্যজীবীদের নিয়ে কাজ করি, তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পেশায় জড়িত, কিন্তু নারী মৎস্যজীবীরা এখনও কার্ড পাচ্ছেন না, এবং কার্ডগুলো পেতে গেলেও তাদের জন্য অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে।
তাদেরকে বারবার বলতে হচ্ছে। নারী নামের সমবায় সমিতির রেজিস্ট্রেশনে বাধা পাচ্ছি আমরা, যে যদি আমরা দেখেছি যখন আমরা নারী মৎস্যজীবীদের আমরা রেজিস্ট্রেশন করতে গেছি সমবায় সমিতিতে, তখন বলা হয়েছে নারী কথাটা থাকতে পারবে না। নারীদের রেজিস্ট্রেশন দিচ্ছে কিন্তু নারী কথাটা থাকবে, এটা মানে খুবই হাস্যকর বিষয় ছিল। আর আমরা সকলেই জানি, এটা সবাই আমরা আলোচনা করি, নারীরা সমান মজুরি পায় না, একই রকম কাজ করে, আবার বিশেষ ক্ষেত্রে তারা বেশি কাজ করে থাকে। হরিজন নারীরা এবং দলিত নারীরা যারা কাজ করেও স্বীকৃতি বা নিয়মের কাজ পান না, এবং নারীরা এবং সেটা সবাই জানি যে উত্তরাধিকার সূত্রে যে আমাদের প্রাপ্ত যে সম্পত্তি সেটি আমরা পাই না, পেতে দেওয়া হয় না, এবং এটা নিয়ে গুরুত্বই দেওয়া হয় না, যে এটা সবসময় উপেক্ষিত একটা বিষয়। আমরা সারা বছর এটা নিয়ে কথা বলছি। নারী কৃষক তার স্বীকৃতি ও কার্ড পাচ্ছেন না, সেটা নিয়েও আমরা মাঠে কাজ করতে গিয়ে দেখেছি। এবং নারী অভিবাসীদের জন্য যে নিরাপত্তার জন্য যে দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে কম আলোচনা হচ্ছে এখন পর্যন্ত। এবং আমরা রাস্তাঘাটে যখন বাড়ি থেকে বের হচ্ছি বা গৃহ থেকে বের হচ্ছি, যে কর্মস্থলে যাচ্ছি, স্কুল কলেজে যাচ্ছি, বা আমরা যে কাজেই যাচ্ছি, আমাকে খুব সচেতন হয়ে বের হতে হচ্ছে। এবং বের হওয়ার শুরু থেকেই আমাদের যে পরিমাণ, মানে কোনো হয়তো আমি জানি না পুরুষ ভাই এবং ভাইরা আছেন এবং আমাদের বাবা ভাই সবাই আছেন, তারা কতটুকু ফেস করেন, কিন্তু আমাদের সবসময় এটা আমরা সবাই জানি, এটা বয়সের কোনো বিষয় না। সবসময় আমাদের একটা অন্য দৃষ্টিতে দেখা হয়, কটূক্তি শুনতে হয়, সেটা আমাদের পোশাক হোক, আপনি যাই পোশাক, সাজগোজ, এবং যেই ধরনেরই আসলে পোশাকটা থাকুক না কেন আমাদের শুনতে হয়। এবং এই যে আমরা কী ধরনের খাচ্ছি, চলাফেরা কেমন করছি, এটা নিয়ে আমাদের সাইবার বুলিং, প্রকাশ্যে আমাদের ইভটিজিং, এগুলো তো আছেই। তো এগুলো নিয়ে আমরা কমই বলছি। তো এটাই হচ্ছে আসলে এই বিষয়গুলো কতটুকু আমাদের আলোচনায় আসছে, আমরা কতটুকু জেন্ডার বান্ধব হচ্ছি, এবং কতটুকু আমাদের এই রাজনীতিতেই এইগুলো নিয়ে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে আপা সিডোর কথা বলেছেন, এই সিডোর আমরা অনুস্বাক্ষর করেছি, কিন্তু কত বছর হয়ে গেল আপা? 40-45 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই যে এই বিষয়গুলো নিয়ে কেউই আসলে আমরা কোনো সরকারি এই বিষয়ে খুব গুরুত্ব দিয়ে, হ্যাঁ 89 সালে আমরা স্বাক্ষর করেছিলাম। আবার ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথাও বলা হয়েছে, এটা নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ সহ অন্যান্য সংস্থাগুলো বহুদিন ধরে কাজ করছেন, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কথা বলতে গেলে থামিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের ভোটার প্রার্থী কিন্তু নারী এখন আমি জানি যে পুরুষদের চেয়ে বেশি, 54% বলা হচ্ছে। তো এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ নাম্বার, এবং নারীরা কিন্তু এটার মানে যেই রেজাল্টে আসুক চেঞ্জ করে দিতে পারে। তো এটা কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা কেন তাদেরকে মানে গুরুত্ব সহকারে তাদের নেতৃত্ব মেনে নেওয়া হচ্ছে না, এটাও আমাদের আলোচনার বিষয়। যেটা আমি বলছিলাম যে জনপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 33% নারী যে প্রতিনিধিত্ব কোনো দলই এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তো সেটাও আমরা কেন বারবার বলছি না, এবং আমাদের আসলে খুব কম সময় আছে, যদিও আমাদের এই যে আগামী ভবিষ্যৎ কি হবে, এই যে নির্বাচন কেই শুধু সামনে রেখে আমাদের কথা বলতে হবে তা না, আসলে ভবিষ্যতেও তো আসলে রাজনীতি থাকবে, রাজনীতিতে যাতে জেন্ডার বান্ধব হয়ে উঠুক এবং রাজনীতিতে নারীদের সমান গুরুত্ব দেওয়া হোক, সেই বিষয়ে আমরা আশা করব। এবং বাদাবন সংঘর পক্ষ থেকে আমাদের এটাই আশা, এবং আমরা এই প্রত্যাশা নিয়েই আসলে মূল আলোচনাগুলো শুরু করব। ধন্যবাদ সবাইকে। এখন আমি অনুরোধ করছি মিস রোকসানা সুলতানা, এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রেকিং দ্য সাইলেন্সকে তার বক্তব্য দেওয়ার জন্য। আমি বলবো যে দেরিতে হলেও, মানে দেরি হয়ে গেলেও আমরা এফএলসির থেকে এমন একটা আয়োজন করতে পেরেছি, সেটা অবশ্যই আমাদের সবার জন্য অত্যন্ত মানে আনন্দের ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যাদেরকে শোনাবো আমরা তাদের কেউ এখন নাই, আজকে আমাদের এই ইয়েটাতে নেই, থাকলে ভালো হতো, ওনারা শুনতেন আসলে আমরা কি বলতে চাই। যেই কথাগুলো আমরা বলতে চাই এর মধ্যে মাহমুদা আপা এবং লিপি আপা যেই কথাগুলি বলে গেছেন, এগুলা কিন্তু একেবারে যুগ যুগ ধরে নারী বলে আসছে, এবং বলে নাই যে তা না, কিন্তু বললেও কোনো কাজ হয় না। এবং আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি যদি বলি, অনেক ক্ষেত্রে নারীরাও নারীকে মূল্যায়ন করতে পারে না, নারী নিজেও নারীকে মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করতে পারে না এই জন্য যে আমরা শুনি যে এখন নাকি আমাদের মেয়েদেরকে নাকি রাজরানী করে রাখবে, মানে ইয়ে করা যাবে না, কর্মক্ষেত্রে যাবে না, তারা রাজরানী হবে। তো রাজরানী তো আমরা হতে চাই না, রাজা রানী বহু আগে চলে গেছে, আমরা রাজা রানী হতে চাই না, আমরা চাই কাজ করব। কাজ না করলে কি হবে, রাজা রানী হব না, কিন্তু ঘরে কিন্তু ওই কি বলবো, এটা যে একেবারে মশা মারা থেকে আরম্ভ করে সব করতে হবে।
তো সেই রাজা রানীর গল্প না শোনায়, যে প্রধান প্রধান দলগুলোর মুখ থেকে যখন আমরা এগুলা শুনি তখন আমরা ভয় পাই। আর আমরা হলাম, আমাদের পা কেন বাধা, কারণ আমরা হলাম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমরা পলিটিক্যাল ইস্যুতে কথা বলতে পারি না, কথা বলা আমাদের উচিত না, কারণ সেটা আমাদেরকে সাপোর্ট করে না, আমাদের গঠনতন্ত্র আমাদেরকে সাপোর্ট করে না। এই জন্য অনেক সময় আমরা দেখি যে এটার জন্য আমরা হয়তো আন্দোলনে নামি, কিন্তু ডাইরেক্টলি অর্গানাইজেশনালি বললে দেখা যাবে যে আমাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এটা হলো আমাদের একটা বাধা। এই জায়গাটাতে আমি একটু বলবো যে আসলে রাজনীতিতে নারীরা যেন অ্যাক্টিভলি, নারী অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশন যেন অ্যাক্টিভলি কথা বলতে পারে, এটা নিয়ে পরে আমাদের একটু কাজ করতে হবে। তা না হলে আমরা এই ইস্যুগুলো নিয়ে বলতে পারি না। আমি যদি বলি যে বিগত 15 বছর যে ইয়েটা আমরা দেখলাম, সেই সময় পার্লামেন্টে একজন নারীকে লক্ষ্য করে যেই কথাগুলি বলেছে, আমরা কিন্তু আসলে নারীরাই তখন কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু করা উচিত ছিল, এবং করি নাই বলেই কিন্তু আজকে এই পর্যন্ত চলে আসছে যে কর্মজীবী নারীদেরকে বেশ্যা পর্যন্ত বলার রাইটস তারা পেয়ে গেছে। সেই রাইটসগুলো আমরাই দিয়েছি। সুতরাং আমাদের পক্ষ থেকে আমরা এফএলসি খুব দৃঢ়ভাবে, এটা একটা একটু অন্য ধরনের আমাদের এই গ্রুপটা, আমরা অনেকগুলো অর্গানাইজেশন যেহেতু একসাথে হয়ে কাজ করছি, এবং একটু এফএলসি আমরা বলি যে ফ্যামিনিস্ট অর্গানাইজেশন, এবং আমরা ফ্যামিলিস্ট রাইটস নিয়েই কথা বলবো। সুতরাং এই জায়গাগুলোতে আমরা সোচ্চার হব। আমাদের গ্রুপটা, আমার এফএলসি আমরা ফ্যামিনিস্ট গ্রুপ, কিন্তু আমাদের যে আমরা যেই গ্রুপের ইয়েতে কাজ করি সেটা হলো সোচ্চার। আমরা সোচ্চার হব, আমরা বলেছি, এবং সেই সোচ্চার হওয়ার জন্য যেই জায়গাগুলোতে আমরা অনিয়ম দেখব, আমি শুধুমাত্র নারীদের কথাই যে বলবো তা না, নারী পুরুষ সমবেতভাবে যেখানেই আমরা দেখব যে আসলে রাইটস ভায়োলেট হচ্ছে, সেই জায়গাটাতে আমরা সবাই মিলে কথা বলবো। একজন কথা বললে হয় কি, সেটাকে অনেক সময় আঙ্গুল দিয়ে তুলে অনেক সময় বলে দেয়, ওর প্রবলেম, ও কথা বলতেছে, আমাদের দরকার নাই। আমরা যেন একটু সবাইকে সেই জায়গাটাতে, আজকের যে আয়োজনটা, এটা আমরা আসছে অনেক অর্গানাইজেশন এখানে আসছে যারা আসলে নারীর অধিকার নিয়ে কথা বলে। সুতরাং আমরা সব অর্গানে, কিন্তু এই ইলেকশনের এই আগে দিয়ে আমরা একটু সোচ্চার হই, তারপরে দেখা যায় যে আমরা ভুলে যাই, আমরা যার যার কাজ নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে পড়ে যাই, রাইটসগুলি আর প্রপারভাবে হয় না। তা না হলে সর্বোচ্চ আসনে বসে বিমান বাহিনীর একটা ছোট্ট শিশুকে যেভাবে নির্যাতন করেছে, সেটার জন্য যে গভর্নমেন্ট ভেঙে পড়ে নাই, যে এগুলা খুব আশ্চর্যজনক ঘটনা। এই শিশুরাই কিন্তু ভবিষ্যতের নারী। যেই শিশুটা হয়েছে সেটা কিন্তু নারী, কারণ গৃহকর্মীরা বেশিরভাগ নারীই থাকে, এবং সেটা হলো শিশু গৃহকর্মী। এক ধরনের অন্যায় হলো শিশু গৃহকর্মী, দ্বিতীয়ত হলো যে ধরনের অত্যাচার হয়েছে এগুলা হচ্ছে আমরা জানি, কিন্তু সরকারের পক্ষ থেকেও আমরা আসলে কোনো দিনও কোনো ধরনের কোনো অ্যাটেম্প্ট নিতে দেখিনি। যেমন যেই বক্তব্যটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, হুট করে কালকে আমরা শুনলাম বঙ্গভবনের একজন এটা নাকি হ্যাক করেছেন, বঙ্গভবনের একজনকে ঢুকায় দেওয়া হয়েছে, কারণ স্বৈরাচারী সরকারের টপ সেখানে উপস্থিত আছেন, সেই জন্য বঙ্গভবনের একজনের উপর এটা চাপিয়ে দিয়ে পলিটিক্যাল দলটাকে আসলে এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো আমাদের খুব ফলো করতে হবে, যে কিভাবে আসলে আমরা প্রতিনিয়ত সব ধরনের রাইটসকে ভায়োলেট করে আমরা নারীদেরকে দাবায় রাখার চেষ্টা করছি, সেটা আমরা হতে দিব না। আমাদের প্রতিজ্ঞা থাকবে এটা, যে আমরা সবাই মিলে সোচ্চার হয়ে আমরা কাজ করব। শুধু আজকে না, ইলেকশনের আগে যেই ম্যানিফেস্টো হয়ে যাওয়ার কথা সেটা হয়ে গেছে, আছে, নারী যে নাই তা না, খুব ভালোভাবেই সবাই লিখেছে। পরবর্তীতে হচ্ছে কিনা আমরা যেন ক্রমাগতভাবে সেটা ফলো আপ করি। ধন্যবাদ সবাইকে। এখন আমি অনুরোধ করছি মিস নাসরিন জাহান, এক্সিকিউটিভ ডিরেক্টর ডিসেবল চাইল্ড ফাউন্ডেশন ডিসিএফকে তার বক্তব্য দেওয়ার জন্য। এফএলসি কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই গোল টেবিল বৈঠকে উপস্থিত সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের সাথে যুক্ত আছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা, যার মাধ্যমে আসলে আমাদের এই বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসতে পারবো, জনগণ জানবে, দেখবে এবং আমাদের সম্পর্কে জানতে পারবে যে আমরা আসলে কি বলতে চাই এবং আমাদের চাওয়া পাওয়া কী।
তো আমি আসলে একজন প্রতিবন্ধী নারী, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী, আমি একজন উইমেন অর্গানাইজার। তো আমি আসলে আমার কমিউনিটিতে যেহেতু আমি বিলং করি, সো আমি আমার প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে, বিশেষ করে প্রতিবন্ধী নারীর প্রতিনিধিত্ব থেকে কিছু কথা বলতে চাই। আমাদের কিন্তু নারী আন্দোলন হচ্ছে বিভিন্নভাবে, আমাদের তার মধ্যে কিন্তু প্রতিবন্ধী নারীদের একটা বিশেষ বড় সংখ্যা তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তাদের কথা সেভাবে কিন্তু উঠে আসছে না। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সবচাইতে প্রান্তিক কিন্তু প্রতিবন্ধী নারী, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাজনৈতিক অধিকার প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু একেবারেই নিম্ন পর্যায়ে রয়েছে, মানে হাতে গোনার মতো কিছুই এখনো পর্যন্ত হয়নি, আসে নাই। তো সেই জায়গা থেকে আসলে প্রান্তিক জনগোষ্ঠীর এই পিছিয়ে পড়া, সবচাইতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী, প্রতিবন্ধী নারীকেও আসলে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। আমাদের নারী আন্দোলনের ফোকাসের মধ্যে প্রতিবন্ধী নারীর কথা বলতে হবে, কারণ প্রতিবন্ধী নারী কিন্তু সব জায়গাতে রয়েছে। কৃষক বলেন, দলিত সম্প্রদায় বলেন, তারপরে আপনার হরিজন বলেন, সব কিছুর মধ্যেই প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে, প্রতিবন্ধী নারী রয়েছে। তাদের কথা আমাদের ভাবতে হবে, কারণ তারা এই যে নারী পিছিয়ে পড়া, আমাদের যে নারী জনগোষ্ঠী, তাদের মধ্যে তাদের চাহিদাটা আরেকটু ভিন্ন। তাদের ভিন্নতাকে সমর্থন করে, তাদের ভিন্নতাকে চিন্তা করে, তাদের উপযোগী করে তাদের জন্য ভাবতে হবে, তাদেরকে সামনের সারিতে এগিয়ে নিয়ে আসতে হবে। যদি রাজনীতির কথাই বলি, আমাদের কিন্তু বেশ কয়েকজন প্রতিবন্ধী নারী কিন্তু যেটা হচ্ছে একদমই ইউনিয়ন পরিষদের মেম্বার, যে ওই পর্যায়ে বেশ কয়েকজন প্রতিবন্ধী নারীর কিন্তু প্রতিনিধিত্ব রয়েছে, কিন্তু তারপরে আর কোনো জায়গাতে সুযোগ হয় নাই। নারীদের সুযোগই কম, আর প্রতিবন্ধী নারীর কথা তো আসলে বলাই বাহুল্য। কিন্তু নারী নীতি 2011-তে কিন্তু অলরেডি বলা আছে যে ওইখানে যে সংসদে 2জন প্রতিবন্ধী নারীর প্রতিনিধিত্বের কথা, হ্যাঁ, নারী নীতিতে বলা আছে। কিন্তু সেই 11 সালে পাশ করা নারী নীতি আজ পর্যন্ত কোনো সফলতার মুখ দেখে নাই। প্রতিবারই কিন্তু নারীরা সংরক্ষিত আসনে প্রতিবন্ধী নারীরা তারা কিন্তু নমিনেশন কিনছে, কিন্তু তারা ওই পর্যন্তই। তো এবার আসলে আমরা চাইবো, সরকার হচ্ছে আইন করে, নীতিমালা করে, তো কিন্তু তার বাস্তবায়ন কেন থাকবে না? এবার আমরা আসলে দেখতে চাই যে আমাদের বিশেষ কোটায় আমরা যদি বলি, প্রতিবন্ধী নারীর এই যে 2জন প্রতিবন্ধী নারীর প্রতিনিধিত্বর কথা নারী নীতিতে রয়েছে, এটার বাস্তবায়ন যেন হয়। এবং এটার জন্য আমরা এফএলসি থেকেও আমাদের সামনে যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতেও আমরা সোচ্চার থাকবো, আমরা কথা বলবো। আর নারীর যে ভোটাধিকারের কথা আছে, সামনে যেহেতু ইলেকশন, নারীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং প্রতিবন্ধী নারীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া দরকার, বিশেষ করে তাদের যে প্রবেশগম্যতার বিষয়ে যদিও এবার নির্বাচন কমিশন অনেকটাই নিশ্চিত করেছে যে ভোট কেন্দ্রে নিচতলাতে প্রতিবন্ধী মানুষদের জন্য ব্যবস্থা করা হবে, তো সেগুলো যেন পরিপূর্ণ থাকে, যাতে করে প্রতিবন্ধী নারী সহ প্রতিবন্ধী মানুষরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে। হ্যাঁ, আরেকটি বিষয় যে হ্যাঁ না ভোটের যে বিষয়টি, এটা কিন্তু প্রান্তিক মানুষরা জানেই না আসলে হ্যাঁ না ভোটে কি আছে। এটা কিন্তু প্রচার করা অনেক বেশি প্রয়োজন ছিল, অনেক বেশি প্রচারের প্রয়োজন ছিল। যারা মূলত শহরে থাকে বা মূলত শিক্ষিত জনগোষ্ঠী, তারা যতটা জানে, তাদের বিশাল অংশ যে আমাদের প্রান্তিক মানুষ,
তারা একেবারেই ওই বিষয়গুলোতে অবগত না। কি আছে, আমি কি হ্যাঁ না ভোট দিব, শুধু আমি গিয়ে হ্যাঁ না ভোটে দিয়ে আসলাম, বলা হলো যে হ্যাঁতে ভোটগুলো দিয়ে দিও, তাইলেই তো হলো না, তাকে তো জানতে হবে। এই প্রচারটা করা উচিত ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এই প্রচারটা অনেক ব্যাপক প্রচার করা উচিত ছিল। আর বিশেষ করে যারা প্রতিবন্ধী মানুষ তারা তো আরও বেশি পিছিয়ে, তারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, যারা শ্রবণ প্রতিবন্ধী মানুষ, তারা আসলে এই বিষয়গুলো কিভাবে জানবে, সেই বিষয়গুলো চিন্তা করা হয় নাই। তো আমি বলবো এখনও কয়েকদিন সময় আছে, যদি যেহেতু আমাদের এইটার আগামীকালই হয়তো আমাদের পত্রিকায় আসবে, তাই তো আমরা আসলে চাইবো তারপরেও যেন নির্বাচন কমিশনের একটু তারা বিষয়টা দেখেন, এবং পত্রিকাতে না হলেও রেডিও টেলিভিশনে যেন এগুলো একটু প্রচার করা হয়। তাহলে অন্তত প্রান্তিক মানুষরা জানতে পারবে, বুঝতে পারবে যে তাদের যে রাইটস, তারা সেই রাইটসটা সম্পর্কে তারা যেন জানতে পারে কি আছে আমাদের হ্যাঁ না ভোটে। তো এই ছিল আসলে মূলত আজকে আমার পক্ষ থেকে বলা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আবারও নিশ্চয়ই আমরা এফএলসি এগিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়গুলোকে নিয়ে আমরা আরও বেশি সোচ্চার থাকব, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সামনে উপস্থিত আছেন মিস তসলিমা আক্তার, উনি অ্যাক্টিভিস্ট, ফটোগ্রাফার, প্রেসিডেন্ট বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স সলিডারিটি, এবং সম্ভবত আমি যতদূর জানি এবারকার নির্বাচনে অংশগ্রহণ করছেন ঢাকা 12 আসনে। এখন আমি অনুরোধ করছি লতিফা ইয়াসমিন লাভলি, এক্সিকিউটিভ ডিরেক্টর কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা KNUS, তার বক্তব্য দেওয়ার জন্য। আমি যেটা বলবো যে কাটনাপাড়া নারী উন্নয়ন সংস্থা, আমরা নারী অভিবাসীদেরকে নিয়ে কাজ করি, বিদেশ ফেরত, যে নারীরা বিদেশ ফেরত চলে আসছেন। আসলে ওনারা যাওয়ার আগে বুঝতেনই না যে ওনার দুটো অ্যাকাউন্ট করতে হবে। নারীরা এমনিই তো দুর্বল মনের মানুষ, ওনারা যাওয়ার সময় বাবা, ভাই অথবা স্বামীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে যান। বছরের পর বছর ওনারা যে ইনকাম করেন দেশে পাঠান, সেই ইনকামগুলো আসলে তারা নিজেদের মতো করে নিজেরা স্বাবলম্বী হন। আর এই নারী যখন বিদেশ ফেরত চলে আসেন তখন পরিবারও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এবং এই সমাজও তাকে বলছেন যে একজন নারী বিদেশ ফেরত আসার পরে তার আর কিছু নেই, তাকে দেখলে মানে একটা ছেই অবস্থা। ওই নারী আসলে কোথায় যাবে, তার কোনো অবস্থান কোনোটাই থাকে না। তা আমার যে দীর্ঘ অভিজ্ঞতা, যেটা আমি রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে কাজ করছি নারী অভিবাসীদেরকে নিয়ে, সেখানে আসলে নারীদের যে স্টোরিটা শোনার পরে খুবই নিজেকে মানে মর্মাহত লাগে যে আমিও একজন নারী, এই সিচুয়েশনটা তো আমার পরিবারেও হতে পারতো। সেই জায়গা থেকে আমি বলবো যে সরকারি ক্ষমতায় আসুক, সেই নারী অভিবাসীদের জন্য একটা কর্মসংস্থান, হয় একটা গার্মেন্টস সেক্টর সেই বিভাগীয় শহরে যদি করা যায়, এবং এই নারীরা কিভাবে পরিবারে মূল্যায়ন পাবে, সমাজে মূল্যায়ন পাবে, তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা। যে একজন নারী যদি পরিবারের সুখ শান্তি এবং দেশের রেমিডেন্স যোদ্ধা এই নারীরা, অথচ এই নারীরা যে সম্মানের জায়গাটাতে থাকা, বিদেশ ফেরত আসার পরে তাদেরকে সঠিকভাবে কাউন্সেলিং করা, সঠিকভাবে তাদের কর্মসংস্থান, এবং ওই এরিয়াগুলোতে তারা যখন উপজেলা বা জেলাতে তাদেরকে মানে এই আমরা যে মেসেজটা পৌঁছাচ্ছি যে আসলে তাদের খুবই দুর্বিষহ জীবনযাপন, তাদের যদি সেই অধিকারটা ফিরিয়ে দেওয়া হয়, যে একজন নারী বিদেশ থেকে ফিরে আসার পরে সে সঠিকভাবে তার অধিকারটা পাবে, স্বামী, সন্তান, পরিবার, পরিজন, সমাজ, তাহলে এই নারী যদি দেশে আসার পরে সে যদি আবার স্বাবলম্বী হয়ে আবার এই সমাজের, এই দেশের জন্য ভূমিকা রাখতে পারে। তা আমার এই জায়গায় বলার ছিল যে নারী অধিকারটা, এবং এই বিদেশ ফেরত নারীরা এমন অবস্থায় আছেন তারা ঘরমুখী। নির্বাচনে আমার যেটা মনে হয় যে নির্বাচনে তো অংশগ্রহণ তারা করতে পারে না, এবং তারা যে রাজনীতি করবে সেই সুযোগটাও তাদের নাই। তো এটাই আমার বলা। আরেকটা বলা আছে আমার, যেটা যে আমরা যারা নারী অর্গানাইজেশন, তারা হয়তো আমরা মহিলা অধিদপ্তরে রেজিস্ট্রেশন প্রাপ্ত, যেই রেজিস্ট্রেশনে লেখা আছে নারী, আমরা কেন সমাজসেবার রেজিস্ট্রেশন নিতে পারি না? এইটা আমার বলা, যে নারী থাকলে আমরা সমাজসেবা রেজিস্ট্রেশন নিতে পারবো না। আমি নিজেও ভুক্তভোগী,
আমি কয়েক বছর আমি সমাজসেবা অধিদপ্তরে বারংবার গিয়েছি। আমাকে বলা হয়েছে যে কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা হতে পারবে না, কাটনারপাড়া মানব, কাটনারপাড়া আপনি অন্য একটা নাম দেন। তাহলে আমি একটা অর্গানাইজেশন, আমি একজন নির্বাহী প্রধান, আমি একজন মানুষ দুটো রেজিস্ট্রেশন আমি কি করব। তো এই যে ধাপে ধাপে আইনগুলো যে করা হয়, প্রত্যেকটা দপ্তরেরই একটা আইন হওয়া উচিত, হওয়া দরকার যে নারী শব্দ কেন বাদ যাবে। আমরা নারীরা তো এই সমাজে অনেক ভূমিকা রাখি, আমরা যে অ্যাডভোকেসিগুলো করি, এই আমরা যে এই লোকাল অর্গানাইজেশনগুলো এই সমাজে সবচেয়ে বড় অবদান আমরা রাখি, অথচ আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। তো আমি আজকের এই আমাদের এই আলোচনায় আমি এটাই বলতে চাই যে আমরা নারী অর্গানাইজেশন আমরা এই ঠিকমতো যাতে এই সমাজে অবদান রাখতে পারি, আমরা যাতে কোথাও হেয় প্রতিপন্ন না হই, এটাই আমার বলার ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন অতিথি এই মাত্র উপস্থিত হয়েছেন, একটু পরিচয় করে দিই। উনি হচ্ছেন প্রফেসর নওমি হোসেন, সোয়াস ইউনিভার্সিটি থেকে। ধন্যবাদ আপনাকে আসার জন্য। এখন আমি অনুরোধ করছি মিস সোনুরানী দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর, দলিত নারী উন্নয়ন সংস্থাকে বক্তব্য দেওয়ার জন্য। আমি দলিত নারীর একজন প্রতিনিধি এবং আমি নিজেই দলিত সম্প্রদায়ের একজন মেয়ে। তো আমি যতটুকু মানে চেষ্টা করতেছি বলার জন্য, হ্যাঁ, তা আমি আমার বক্তব্যটা রাখছি। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই উন্নয়নের ধারা এখনও দলিত নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনভাবে বৈষম্যের শিকার: প্রথমত বৃহৎ সমাজে দলিত হিসেবে, দ্বিতীয়ত নারী হিসেবে, তৃতীয়ত হচ্ছে নিজ কমিউনিটিতে দলিত নারী হিসেবে। তো এটি খুবই ভয়াবহ। মানে একজন দলিত নারী হিসেবে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটাই বৈষম্যের শিকার, যে আমরা মানে প্রতিটা ইয়াতেই আমাদের কিন্তু ফাইট করতে হয়, হ্যাঁ। এবং আমাদের মানে নারীদের অবস্থা খুবই মানে শোচনীয়, যে তারা পড়াশোনা বা অন্যান্য দিক থেকে লিডারশিপ তো নাই বললেই চলে, হ্যাঁ। তো এভাবেই আমি সেজন্য নারীদের জন্য কাজ করার জন্য এগিয়ে আসছি, কাজ করতেছি। দলিত নারী হওয়ার কারণে যেমন বৈষম্যের শিকার হয়, তেমনি দলিত পরিচয়ের কারণে সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার মুখোমুখি হয়। জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো নারী উন্নয়ন নিয়ে কথা বললেও দলিত নারীদের বাস্তব সমস্যা খুবই কমই গুরুত্ব পায়। দলিত নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। যেটা বললাম যে ইশতেহারের সময় অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় বা অনেক কিছু বলা হয়, কিন্তু যখন আফটার ইলেকশন দেখা গেছে যে কিছু হয় না। বিগত আমাদের দলিত কমিউনিটির যদি হিস্ট্রিটা বলি, আমরা কিন্তু প্রায় 100 বছর বা তারও বেশি আমরা কিন্তু বাংলাদেশে বসবাস করতেছি। মানে আমাদের ফোরফাদার ইন্ডিয়া থেকে এসেছিল, বাট এখন পর্যন্ত যেমন একজন আপা বলেছেন, সরি আমি ওনার নামটা ভুলে গেছি, যে মানে এখন যে মানে ইলেকশন হবে, এই যে হ্যাঁ এবং না, আমাদের কমিউনিটিতে তো মানে শুধু আমাদের কমিউনিটিটা এরকম যে তারা দিন শেষে কমিউনিটি টু কমিউনিটি, তাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ, তারা বাংলা কালচারের সাথেও ওইরকম অভ্যস্ত না, বা দেশের যে পরিস্থিতিটা, হ্যাঁ, জুলাই অভ্যুত্থান হয়েছে, মানে তাহলে এইগুলোও তারা ওইভাবে মানে স্টাডি করে না বা বুঝে না। তো এই ক্ষেত্রে তাদের ভোটের যে বিষয়, হ্যাঁ, যেমন আমাদের কমিউনিটিতে অনেক নারীরা এখনও আছে আমাকে বলে যে কারে ভোট দিব। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝেন একজন প্রতিনিধিকে যে ভোট দিবে এটাই তারা মানে বুঝতে পারতেছে না, যদিও প্রতিনিধিরা আসে, হ্যাঁ, ভোট চাওয়ার জন্য। সেই ক্ষেত্রে হ্যাঁ এবং নাটা এটা অবশ্যই একটা প্রচারণার দরকার, যে হ্যাঁ যে আমি দিব এটার জন্য মানে কি মানে ভালো হবে বা ভালো হবে না, বা না দিলে কি হবে, এটা কিন্তু অবশ্যই মানে একটা প্রচারণার দরকার, হ্যাঁ। তো এটা আমি ফিল করি। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গা দলিত নারীদের অংশগ্রহণ খুবই সীমিত। আমি সীমিত বলবো না, দলিত নারীদের অবস্থান নাই বললেই চলে, হ্যাঁ। মানে উইথেন দলিত কমিউনিটির ভিতরে কিন্তু পঞ্চায়েত সিস্টেম আছে, সেইখানে কিন্তু আমরা নারীরা কথা বলতে পারি না। আমরা যারা একটু পড়াশোনা করছি আমরাই কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা বুঝেন যে আমাদের দলিত নারীরা কতটা এখনও পিছিয়ে নিজের কমিউনিটিতেও এবং ওভারঅল সব জায়গায়। দলিত নারী হিসেবে আমি মনে করি একটি সত্যিকারের সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে সমাজের সবচেয়ে প্রান্তিক নারীদের অগ্রাধিকার দিতে হবে। সেটা দলিত নারী বলেন, প্রতিবন্ধী নারী বলেন, হ্যাঁ, তারপর চা শ্রমিক বলেন, তাদেরকে অবশ্যই প্রথমে গুরুত্ব দিতে হবে। কারণ আমি যদি স্পেসিফিক দলিত জনগোষ্ঠী বলি, সেটা কিন্তু সংখ্যায় কম না। আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতেও কিন্তু দেখা গেছে যে দলিত নারীরা বিভিন্ন সেক্টরে আছে, তারা কিন্তু সংসদেও আছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানে নাই বললেই চলে, হ্যাঁ। দলিত নারীদের উন্নয়ন নিশ্চিত করা মানে পুরো সমাজকে এগিয়ে নেওয়া।
এটা ডেফিনেটলি, কারণ এত বড় একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে মানে কোনোভাবেই আমার মনে হয় না যে উন্নয়ন সম্ভব। আমি রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা যেন নির্বাচনী ইস্তিহার ও উন্নয়ন পরিকল্পনা দলিত নারীদের অধিকার ও প্রয়োজনকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করবেন। এবং আমি সেই সাথে রিকোয়েস্ট করি যে আমি এখনও যখন অনেক প্ল্যাটফর্মে যাই, যখন কথা বলি দলিত নারীদেরকে নিয়ে বা দলিত বলি, অনেকে কিন্তু দলিত মানে এই বিষয়টাই কিন্তু বুঝে না, বা দলিত নারী কারা। হ্যাঁ, তো আমি এখানে যারা আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা মানে বিফোর ইলেকশন বলেন বা আফটার ইলেকশন বলেন, অবশ্যই আমাদের কমিউনিটিতে আপনারা যখন যাবেন বা বিচরণ করবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন। যেমন আমরা পাঠ্যতে বা যতই আমরা মানে পড়াশোনা করি বা বুঝি, কিন্তু অন দ্য স্পটে গিয়ে যখন আমরা দেখি তখন কিন্তু একটা লার্নিং হয়। হ্যাঁ, তো আমি এটা অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এখন আমি মিস বিপাশা সাইয়েদ, কোঅর্ডিনেটর সঙ্গত বাংলাদেশকে অনুরোধ করছি তার বক্তব্যের জন্য। আজকে নারীর রাজনৈতিক অধিকার নিয়ে যখন কথা বলছি, তখন আমার এই মুহূর্তে আমাদের এমন রাজনৈতিক দল যারা প্রচারণা চালাচ্ছেন, যাদের দলীয় মনোনয়নে 5% নারী তো দূরের কথা, 0% নারী আছেন। তো এই দলটি এখন আমাদের যে হারে প্রচারণা চলছে, আমরা ভবিষ্যৎ যদি দেখিও, সেক্ষেত্রে কিন্তু এই দলটি সরকার গঠন সহ বিরোধী দল হওয়ার সমূহ সম্ভাবনা রাখছেন। সরকার গঠন হলে কি হবে সেটা একরকমের হিসাব, সরকার গঠন হয়ে বিরোধী দল হলে বিরোধী দলও একটা মানে শক্ত জায়গা রাখেন দেশের নিয়ন্ত্রণ করার জন্য। তো আমি শঙ্কিত এই জায়গায়, যেখানে নারীর প্রতিনিধিত্বই নেই, সে দলটি সরকার দল বা বিরোধী দল হিসেবে আসলে কি করবেন। তারা নিজেরাই চিন্তা করে নিচ্ছেন যে নারী কি করবে, নারী কি চায়, নারী কি ভাববে, নারী কি করবে সেটা নারী বলবে না, তারা নিজেরা বলবে। এবং তার চেয়েও দুঃখজনক বিষয় হচ্ছে, এই দলের প্রচারণায় যে নারীরা আছেন তারা এটা প্রকাশ্যে বলছেন তারা এটাতে খুশি, এবং এভাবেই তারা জনমত গঠন করছে। এবং আমরা যদি একটু বড় দাগে দেখি, যেমন এতক্ষণ ধরে আমাদের হ্যাঁ ভোট না ভোটের কথা বলা হচ্ছে, যেটার একটা বড় বিষয় হচ্ছে প্রচারণা নেই কিন্তু তা না, ব্যাপক প্রচারণা হচ্ছে, সরকার প্রচুর অর্থ খরচ করছে, কিন্তু কি প্রচারণা হচ্ছে সেটা একটা বড় বিষয়। সবাইকে বলা হচ্ছে আপনি হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোটের মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে এটা আমরা কেউ জানি না, জানি শুধু পরিবর্তন হবে। আপনি একটা সাধারণ মানুষ, যেমন আমার মতো একজন সাধারণ মানুষ, আমি নিজেকে মনে করি আমি একটি প্রিভিলেজড গ্রুপের অংশ। আমি শহরে থাকি, আমার কাছে শিক্ষা আছে, আমি সাধারণভাবে পড়তে পারি সংবিধান কি আছে, জুলাই সনদ কি আছে, আমি পড়তে পারি। যেই মানুষটা একটা কর্মজীবী মানুষ, সারাদিন দিন খেটে বাসায় ফেরত আসবে, যার কাছে যথেষ্ট সময় নেই এই জুলাই সনদ কি, এই 27 পাতা জুলাই সনদ পড়ে, যার মধ্যে অধিকাংশ জায়গায় সংবিধানে কি বলা আছে এবং সংবিধানের কি পরিবর্তন হবে এবং কি পরিবর্তন হলে আমরা কি পাবো। যে সংবিধান আমাদের সংবিধান খুবই সুন্দর এবং সহজ সংবিধান, কিন্তু সেটা বোঝার জন্য যে নাগরিক সক্ষমতা আমাদের দরকার, আমরা কয়জন সেই সক্ষমতা রাখি। এবং এটাকে আমি কোনো খারাপ কিছু বলছি না, সাধারণ মানুষ এটা জানবে না, এটা আমরা যারা সিভিল সোসাইটি আছি, আমরা যারা সরকার পক্ষ আছি, আমাদের দায়িত্ব আমরা এমনভাবে জিনিসটাকে প্রচার করব যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। তো সেই প্রচারণা কোথায়? আমি যদি আজকে জানতেই না পারলাম আমি হ্যাঁ ভোট দিলে আমার কি পরিবর্তন আসবে, এটা আমার জন্য কি পরিবর্তন আসবে, তাহলে এই হ্যাঁ ভোটের মানেটা কি দাঁড়ালো? আপনাকে সরকার জাস্ট ম্যানিপুলেট করছেন যে আপনি হ্যাঁ ভোট দিন। একটা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে ম্যানিপুলেট করবেন আপনি হ্যাঁ ভোট দিন এবং এতে আপনার ভাগ্যের পরিবর্তন আসবে, সেটা আমার কাছে অনেক বড় প্রশ্নের বিষয়। কারণ আপনি আপনার জনগণকে কখনোই ম্যানিপুলেট করতে পারেন না। আপনি জনগণকে বোঝাবেন আপনার এই সুবিধাদি আছে, এই সুবিধাদি নাই, আপনি গ্রহণ করবেন কোনটা, আপনি গ্রহণ করবেন বা করবেন না। আপনি বলতে পারেন না আপনি হ্যাঁ গ্রহণ করেন। তো এটা আমি বলবো যে একটা শুভঙ্করের ফাঁকি। আমাদের সরকার আমাদের সবাইকে একদম শুভঙ্করের ফাঁকির মতো বলছে যে হ্যাঁ ভোট দিন। তার থেকেও বড় বিষয় হচ্ছে আমাদের সংবিধানে যেখানে নিশ্চিত করা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মূলনীতি হবে সমতার ভিত্তিতে, সেখানে আমাদের রাজনৈতিক যেই দলগুলো আছেন, মানে যারা এখন লিডিং পজিশনে আছেন, তাদের মানে সর্বোচ্চ 9% একজন দিয়েছে তাদের দলের মধ্যে, যেখানে 33% আমাদের দেওয়ার কথা। 33% না হলে যারা মানে একটা সুন্দরভাবে তারা মত
দেওয়ার একটা অধিকার রাখেন একটা দলীয় কার্যক্রমের মধ্যে, বা তাদেরটা মেজরিটি হিসেবে গ্রহণ করা হয় না। সেখানে মানে সর্বোচ্চ পাচ্ছে 9% একটা দলের, আর একটা দলের 0%। তো সরকার দল হোক বিরোধী দল হোক, আমি তো নিজে শঙ্কিত যে আমি এই 12ই ফেব্রুয়ারির পরে সরকার যেই আসুক, আমি এইভাবে গোল টেবিল বৈঠকে আবার বসতে পারবো কি না। আর সেখানে আমি যেখানে বললাম যে আমি একটা প্রিভিলেজড গ্রুপের মানুষ হিসেবে আমি শঙ্কিত, সেখানে সংখ্যালঘু গোষ্ঠী, যদিও সংখ্যালঘু শব্দটা খুবই আমার কাছে মানে দুঃখজনক লাগে। আর সংখ্যালঘু আসলে কি, তাহলে সংখ্যাগুরু কারা? তাহলে যারা, আমি নাম ধরেই বলছি, যারা হিন্দু কমিউনিটি আছেন, যারা দলিত কমিউনিটি আছেন, যারা আদিবাসী কমিউনিটি আছেন, যারা আমাদের পার্সন উইথ ডিসেবিলিটি আছেন, তারা তাদের রাইট বলবে কোথায়? মানে যেখানে আমরা এখন তাদেরকে সুযোগই দিচ্ছি না, নারীর প্রতিনিধিত্বই নেই, আমরা বলবো কোথায়, কার কাছে যাব? এটা আমার কাছে এইবারের নির্বাচনের সবচেয়ে বড় কনসার্নিং পয়েন্ট মনে হচ্ছে, যে আমাদের প্রতিনিধি নেই। আমি আমাদের কি সমস্যা সেটা যদি প্রতিনিধির কাছে আমি জানাতেই না পারি, তাহলে আমি বলবো কার কাছে, যদি বলারই লোক না থাকে? দ্বিতীয়ত হচ্ছে, যেটা আমার কাছে বর্তমান কনসার্নিং বিষয় মনে হচ্ছে আমাদের পলিটিক্সের জন্য, সবসময় আমরা দেখি যে প্রত্যেকটা নির্বাচনের পরেই ফলাফল যাই আসুক, এক ধরনের আগ্রাসন আসে আমাদের যারা প্রান্তিক মানুষ থাকেন, বিশেষত হিন্দু কমিউনিটি, এবং হিন্দু কমিউনিটির মধ্যেও যারা হচ্ছে নারী, তাদের উপরে নির্যাতনের পরিমাণ বেড়ে যায়। তাদের শুধুমাত্র নারী, আমি হিন্দু কমিউনিটি বলবো না, অন্য আদিবাসী কমিউনিটি আছেন, অন্যান্য যে কমিউনিটির মানুষজন আছেন, তাদের উপরে নির্যাতন বেড়ে যায়। আমি এখন পর্যন্ত কোনো দলের মানে ইশতেহারে বা আমরা দেখছি যে তাদেরকে কীভাবে ব্যবহার করা হবে, আপনারা কী কী পাবেন, কিন্তু পরবর্তীতে এই ধরনের কোনো সহিংসতা হলে তাদেরকে কিভাবে আমরা প্রোটেকশন দেব, এই ধরনের কোনো কথা আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তো পাচ্ছি না। সেই সাথে আমি সরকারের কাছ থেকেও এই ধরনের কোনো আশা বা কোনো রকমের প্রোটেকশন পলিসিগুলো কিছু আমি দেখছি না। তো এটা আমার কাছে একটা বড় বার্নিং কোয়েশ্চেন। আমরা গতকালকে সাংগাতের পক্ষ থেকে আমরা একটা চেষ্টা করেছি যে আমরা যারা সিভিল সোসাইটি আছে, আমরা নিজেদের মধ্যে একটা ওয়াচ গ্রুপ করা। যেহেতু আমরা সিভিল সোসাইটিতে কাজ করি, আমাদের তো অবশ্যই নিজেদের একটা কমিউনিটি আছে যেখানে আমরা কাজ করি। যদিও আমরা হতে পারে আমরা প্রশাসনের মতো অনেক শক্তিশালী না, কিন্তু আমরা আমাদের জায়গাটাতে কাজ করি। তো আমরা আমাদের চেষ্টা হচ্ছে আমরা আমাদের কমিউনিটিতে প্রোটেকশন দেওয়া, যে কোনো ব্যক্তি যদি, বা বিশেষ করে নারী যারা হচ্ছে নির্বাচন পরবর্তী জায়গায় যদি সহিংসতার শিকার হন, আমরা একটা ওয়াচ গ্রুপের মতো তৈরি করব, তারা যাতে আমাদের কাছে রিচ করতে পারে এবং আমরা প্রয়োজনীয় সাহায্য তাকে ওই মুহূর্তে দিতে পারি। এখন সর্বোচ্চ আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু করতে পারি, এই জায়গাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তবুও আমার কাছে এখন চাইবার বিষয় বলতে শুধু আমার না, আমার মনে হয় যারাই আছেন আমাদের এখানে সবারই আসলে মূল লক্ষ্য হওয়া উচিত যে আমাদের পরবর্তীতে 12 তারিখের পরে, 12 তারিখে যেই সরকারে আসুন, সেটা জামাত ইসলামী হোক, বিএনপি হোক বা এনসিপি হোক, বা যদি কোয়ালিশন সরকারও আসে, সেই ক্ষেত্রে আসলে আমরা প্রতিনিধি হিসেবে কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করব। আমি এখন আসলে কি চাই, অত সুদূর প্রসারী স্বপ্নও চাচ্ছি না। আমার চিন্তা হচ্ছে আমরা কিভাবে আমাদের কথাটা, ওই কমিউনিকেশনের জায়গাটা তৈরি করব, কারণ আমাদের প্রতিনিধি নেই বললেই চলে, একদম হাতে গোনা কিছু প্রতিনিধিকে আমরা দেখছি। তো সেই কমিউনিকেশনের জায়গাটা আমরা কিভাবে ঠিক করব, সেই জায়গাটা আমাদেরকে নির্ধারণ করা। এবং আরেকটা জোরালো বক্তব্য আমার হচ্ছে যে নারীদের কি দরকার সেটা আমাদের কিছু পুরুষ বলে দেবেন না, পুরুষরা নারীরা মিলে আমরা করব। নারীরা বলবেন তাদের কী প্রয়োজন, পুরুষরা সেই সাথে একত্রে আমাদের সাথে কাজ করবেন। এটা কখনোই মানে কোনো সাংঘর্ষিক জায়গা না, যে না আমরা নারীরা শুধু নারীদের কাজই করব, পুরুষরা এসে আমাদের বলে দিবে যে আমরা নারীদের এটা করতে হবে, তোমরা 5 ঘন্টা কাজ করবা, তোমরা বাসায় রানীর মতো থাকবা। আমরা কি চাই সেটা আমরা নির্ধারণ করব, কেউ আমাদেরকে এটা এসে নির্ধারণ করে দিয়ে যাবে না। ধন্যবাদ মিস বিপাশা সাইদকে। এখন আমি মিস ইসমাত জেরিন, রিপ্রেজেন্টেটিভ আওয়াজ ফাউন্ডেশনকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। আমি আসলে বলতে চাই যে আমরা এবার বেশ কয়েকটি সংগঠন, ক্ষুদ্র বড় বা ছোট বড় যেভাবেই হোক আমরা এ ধরনের আয়োজন করছি। তো কেন আসলে আমাদের এভাবে আয়োজন করে আমাদের নারীর অধিকার, নারীর অংশগ্রহণ, এজেন্ডাতে নারী বান্ধব এজেন্ডা, জেন্ডার ভিত্তিক এজেন্ডা আনতে হবে, এগুলি কেন আসলে আমাদের বলতে হবে, এখনও বলতে হচ্ছে? এটাই আসলে সবচেয়ে দুঃখজনক। আমাদের সেন্সটা এখনও আসলে আমাদের যেভাবে সেন্সিটিভ হওয়া উচিত সেভাবে হচ্ছি না আমরা।
আমি যেটা প্রথমেই বলতে চাই যে আমরা আসলে কেন এখনও লিঙ্গভিত্তিক যে প্রাচীর এখনও যে আমরা আসলে দেয়ালটা ঘিরে রেখেছি সেটা আমরা ভাঙতে পারছি না। আমাদের নারীদেরকে এই যে আপু বললেন, আমাদের মাহমুদা আপা বললেন, এবং গত সপ্তাহে আমরা প্রেস ক্লাবে একটা আয়োজন করেছিলাম যেখানে আমাদের বিশেষ বিশেষ প্রধান দলের কয়েকজন নারী প্রতিনিধি তারা বক্তব্য রেখেছেন। তাদেরকে যখন আমরা বলেছিলাম যে আমাদের নারীদেরকে আসলে সবসময় কেন স্যাক্রিফাইসটা করতে হবে, কেন আমরা সেখানে স্যাক্রিফাইস করছি, আমরা কিন্তু সেখানে কোনো সদ উত্তর পাইনি। তারা বলেছিলেন আমরা তো অংশগ্রহণ করছি, এখন শুরু হচ্ছে, সামনে আরও আমাদের জন্য দরজা খুলে যাবে এবং আমরা আরও কাজ করব। আমরাই নিজেরা, আমাদের আপা বলেছেন যে আমরা নারীরাই নারীদের আসলে পিছিয়ে রাখি। তো এই যে আমরা নারীরাই কিন্তু আমরা স্বীকার করে নিচ্ছি যে শুরুটাই আমরা শুরু করছি সংকুচিত আকার নিয়ে, যে হ্যাঁ আমাদের জন্য দরজাটাকে খোলা হোক, তারপরে আমরা হচ্ছে বড় আকারে অংশগ্রহণ করার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সবাইকেই আসলে এখন একাত্র হতে হবে। এখানে আমরা নারীরা তো আসলে আছি এবং আমাদের সাথে আমাদের অন্য জেন্ডারের যারা আছি তাদেরকে আমরা একত্রিত হয়ে আমাদের আসলে কাজ করতে হবে। আর আমরা যারা, আমাদের আজকের এই প্রোগ্রামের যে অন্যতম উদ্দেশ্য যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি এজেন্ডা আমরা রাখছি, বা ভবিষ্যৎ যে আমরা আপকামিং যে আমাদের গভর্নমেন্ট আসছে তাদের কাছে আমরা কি আশা করছি। তো এজেন্ডা আসলে আমরা অনেক দিতে পারি, আমরা অনেকেই অনেক কিছু বলবো, কিন্তু যারা কাজ করবেন তাদের এই মানসিকতা উন্নয়নের জন্য আমরা কি করতে পারি সেটা বোধহয় আমাদের চিন্তা করা উচিত। যে মাইন্ডসেট আমরা নিয়ে আগাচ্ছি, সেখানে আমরা আসলে সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছি, আমরা অন্যান্য যারা মিডিয়া প্রতিনিধি আছি এবং আমরা সমাজের বিভিন্ন ভূমিকা যারা আছে তারা আসলে মাইন্ডসেট পরিবর্তনের জন্য আমাদের কাজ করা খুবই জরুরি। কারণ আমি দাবি দিব, দাবি দিতেই থাকবো, সেই দাবি আসলে কতদিনে বাস্তবায়ন হবে তার জন্য আমাদের অপেক্ষারত থাকছি আমরা গত 2 যুগ 3 যুগ তারও বেশি সময়, এবং আরও সময় কত যাবে সামনে সেটা আমরা এখনও জানি না। আমরা নারীরা কাজ করছি, কর্মজীবী নারীরা এখন আমরা বিভিন্ন আমরা দেখি যে রিপোর্টে বা বিভিন্ন বক্তব্যে বা বিভিন্ন বাস্তবে আমরা দেখি যে আমরা নারীরা কাজে এগিয়ে এসেছি। তো নারীরা যে আমরা কাজ করছি সেখানে আমরা কতটুকু বাধা নিয়ে, কতটুকু আসলে স্যাক্রিফাইস করে আমাদের সেই কাজটা করতে হচ্ছে, আমাদের নারীদের জন্য কর্মপরিবেশটা কতটুকু নারী বান্ধব। কারণ আমি যখন মা হচ্ছি, আমি মা হওয়ার পরে আমার বাচ্চাটাকে আমি কোথায় রাখবো সেই চিন্তাটা যেমন আমাকে গ্রাস করছে, সাথে সাথে কিন্তু আমি একজন নারী, আমি যে ভূমিকায় আছি সেটা ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যেটাই হোক, সেই ভূমিকাতেও আমাকে সমান অবদান রাখতে হবে। না হলে আমার এই কি বলবো, আমরা পেটের দায়ে তো সবাই কাজ করি, আসলে সেই দায়টা আমার ঘোচাতে কোথায় আমি দাঁড়াবো। তো আমার যে মানসিক অবস্থা, নারীর যে মানসিক স্বাস্থ্য, সেটা নিয়ে আসলে আমরা কজন চিন্তা করছি। তো আমাদের আসলে পাবলিক সার্ভিস সেক্টরে আমাদের আসলে নারীর মানসিক স্বাস্থ্যকে আমাদের এখন অন্তর্ভুক্ত করা উচিত। কারণ মানসিক স্বাস্থ্য বলে নারীর যে কিছু আছে, এটা আমার ধারণা আসলে আমরা কেউ মনে হয় বিশ্বাস করি না, বা হচ্ছে কখনো চিন্তাও করি না। আর আমরা বহুদিন ধরে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ নামে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা, এখানে মাহমুদা আপা আছেন, আমরা সব অনেকে আছি, একসাথে কাজ করি। জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ সে 2016 সালে আমরা নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট ফরমেশনের জন্য আমরা খসড়া জমা দিলাম। সেটা আইন মন্ত্রণালয় পর্যন্ত জমা হলো, তারপরে সেটা আর আলোর মুখ দেখেনি। এবং সেটাকে অবদমন করার জন্য আমরা আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রাস্তাঘাটে দৌড়াদৌড়ি, তারপরে আমরা বাংলাদেশ যে লেবার লয়ের বর্তমান অর্ডিন্যান্স এসেছে সেখানে আমরা কি পেয়েছি, আমরা ছোট্ট একটা এজেন্ডা পেয়েছি 332-এ, যে 5 জন, সেখানে আবার আমরা সিলেক্ট করে দিয়েছি যে 5 জন থাকতে হবে কমিটিতে। এখন আমরা যখন প্রতিষ্ঠানগুলিতে কাজ করি, যারা আমরা জেন্ডার সেন্সিটিভিটি নিয়ে কাজ করছি, প্রতিষ্ঠান কিন্তু ওই 5 জনের মধ্যেই সীমাবদ্ধ আছে। ইভেন তারা এটাও আমাদের জিজ্ঞেস করছে যে আমরা তাহলে কি 7 জন বা 8 জন রাখতে পারবো না, 5 জন রাখলেই তো হয়ে যাবে, তাই না? দায়সারাভাবে আমরা সেটাকে এনেছি।
তার মানে আমরা যে খসড়া আইনটি জমা দিলাম সেই আইনকে পিছিয়ে নেওয়া যাওয়ার জন্য, যে আমরা তো এখন লেবার লতে এনেছি আমরা প্রভিশন, এখন আবার কিসের জন্য আইন লাগবে এটাও আমাদের এখন শুনতে হচ্ছে। তো আসলে মানে কি বলবো, যে আমরা যারা নারীর অধিকার এবং অন্যান্য আমরা যারা বিভিন্ন জেন্ডারের আছি, বিশেষ করে আমরা ডিসেবল আছি, আমরা বিশেষ আরও আমাদের ট্রান্সজেন্ডার যারা আছি, আমরা যদি একটু দেখি আমাদের ইতিহাসে কি আমরা পাবো যে রাজনীতিতে একজন ট্রান্সজেন্ডার হচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন? আমরা পাবো না, বা আমরা সেই সাহসটাও করতে পারি না হয়তো। বা তাদের সেই মানসিকতাটা, তারা যে জোর নিয়ে আগাবে সেটাও তাদের মধ্যে আমরা সমাজ তৈরি করে দিতে পারছি না। আমরা তাদেরকে অনেকভাবে বলছি, কিন্তু তাদেরকে এই সুযোগটাও তো আমাদেরকে করে দিতে হবে। তো এখানে আসলে আমরা যেটা বলবো, ইনক্লুসিভ এজেন্ডা তৈরি করার জন্য আমাদের সমাজের সবাইকে আসলে চিন্তা করতে হবে। আমরা যারা এখানে আছি আমরা সবাই আসলে সেই শুরু থেকে আমরা আসলে এভাবে চিন্তা করি, কিন্তু যারা আমরা চিন্তা করি না, আমার মনে হয় এই ধরনের আমরা যখন প্রোগ্রাম আয়োজন করি তাদেরকে আসলে সেন্সিটাইজ করাটা আমাদের এখন জরুরি। তারা আসলে কিভাবে চিন্তা করে, কারণ এখনও যখন আমরা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের টুইটার বা অন্যান্য অ্যাকাউন্টে আমরা দেখছি কর্মজীবী নারী এবং বিভিন্ন অন্যান্য জেন্ডারকে নিয়ে আমি আসলে বলতে, আমরা সবাই এটা বলছি, কিন্তু এটা কতটা লজ্জাজনক, কতটা ন্যাক্কারজনক আমাদের জন্য যে আমরা এই পর্যায়ে এসে আমাদেরকে এটা শুনতে হচ্ছে, এটাকে আমাদের এটা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। এবং আমাদের নারী সংস্কার কমিশন, তাদেরকে আসলে আমরা তাদের ক্ষেত্রে আমরা একটু দেখি, আমাদের এতগুলো সংস্কার কমিশন সবাই কোনো না কোনোভাবে এগিয়ে এসেছেন, কিন্তু নারী সংস্কার কমিশনের প্রতিবেদনটা আসলে কি হয়ে গেল সে জায়গায় কিন্তু বুঝতে পারছি যে আমরা নারীরা কর্মজীবী নারী বলি, আর আমরা সবাই কর্মজীবী নারী, কারণ ঘরেও আমরা কর্মজীবী নারী, কিন্তু আমরা বেতন ভাতাহীন কর্মজীবী নারী আর কি। তো আমরা কিভাবে আসলে সমাজে আমাদের মূল্য দেওয়া হচ্ছে। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন মৎস্যজীবী নারী আছি, আমরা কৃষিজীবী নারী আছি, আমরা শ্রমিক শিল্পে, আমাদের পোশাক শিল্পে সবচেয়ে বড়, অর্থনীতিতে যাদের সবচেয়ে বড় মূল্য, সেখানে এখনও পর্যন্ত, যদিও 10 বছর আগে সেখানে আমরা 80% নারী বলতাম, কিন্তু এখন আমরা 80% নারী বলতে পারছি না, আমাদের এখন বলতে হচ্ছে 50%। এর পেছনেও কিন্তু এই যে নারী বান্ধব কর্মপরিবেশ, এর পেছনে অন্যতম কারণ হচ্ছে নারী বান্ধব কর্মপরিবেশ আমরা তৈরি করতে পারছি না, যার ফলে নারীর অংশগ্রহণ এই ধরনের আপনার শিল্পে নারীর অংশগ্রহণগুলো ক্রমান্বয়ে কিন্তু কমে আসছে, যেটা কিনা ভবিষ্যতে আমাদের নারীদের জন্য আসলেই হুমকির সম্মুখীন হচ্ছি, আমরা হতে যাচ্ছি। এই বিষয়গুলিকে, এই যে আমরা পিছিয়ে পড়া নারীরা যে অর্থনীতিতে আমরা অবদান রাখছি, এই অবদানের আমাদের মূল্যায়নটা দিতে হবে। এই মূল্যটাকে আসলে কেউই আমরা ওভাবে বিচার করছি না এখনও। বাল্যবিবাহ, এরপরে হচ্ছে আপনার যারা আমরা বলে থাকি যে আমাদের প্রান্তিক যে নারী গোষ্ঠী যারা আছি, তারা কিন্তু বিশেষ করে আমরা যারা কোস্টাল এরিয়াতে থাকি, তারা জলবায়ুর যে ভুক্তভোগী আমরা হচ্ছি, এবং ভুক্তভোগী আমরা বলছি যে হ্যাঁ আমরা নারী এবং শিশুরা প্রথম ভুক্তভোগীর লিস্টে আমরা পড়ে যাচ্ছি, কিন্তু তারপরে তাদের পুনর্বাসনের জন্য আমরা আসলে কিছুই করতে পারছি না। তারা আমরা পিছিয়ে আছি, পিছিয়েই পড়ে থাকছি। আমরা সে আমার 3 গ্রাম থেকে আমাকে পানি ঠেলে নিয়ে আসছে, সুপেয় পানি আমাকে ঠেলে নিয়ে আসতে হচ্ছে, আমি নারী, আমি আমার বাচ্চার জন্য রান্না করছি, আমার ফ্যামিলির জন্য রান্না করছি, আবার আমাকে কিন্তু কাজেও যেতে হচ্ছে, আমাকে যেখানে হচ্ছে কি আমাদের খরা হচ্ছে, সেই খরা জমিতে কিভাবে ফসল ফলানোর জন্য খুব চেষ্টা করা যায়, স্বামীর পাশাপাশি কিন্তু ওই নারীকেও অবদান রাখতে হচ্ছে। তাহলে নারী কোথায় আসলে পিছিয়ে আছি? তারপরেও কেন আমরা এখনও পর্যন্ত এই 2026 সালে এসে আমাদেরকে বলতে হয় যে নারী বান্ধব এজেন্ডা আমাদের প্রয়োজন, তার জন্য আমাদের এরকম গোলটেবিল বৈঠক করতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে, এবং আরও কতদিন এটার জন্য আমাদের এভাবে দৌড়াতে হবে আমরা জানি না। আমাদের যারা কন্যা শিশু আছে তাদের পরের প্রজন্ম, তাদেরকেও হয়তো বা দৌড়াতে হবে। আমি খুব বেশি আসলে বক্তব্য লম্বা করব না। আমার ধন্যবাদ মডারেটরকে আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আমি ছোট করে শেষ করে দিব। তো আসলে বলার সময় আমরা সবাই জানি কোথায় কোথায় সমস্যা সমাজের সেই জায়গাগুলিকে আমাদের সবারই ডাটাবেস আছে,
সেই ডেটাবেসগুলিকে আমি বলবো যে পরবর্তীতে আমরা যেই সরকারি আসুন না কেন তাদের সেই ডেটাবেসগুলি আমরা কালেক্ট করি, কারণ আমাদের সিএসওদের কাছে যথেষ্ট ডেটাবেস আছে, আমরা প্রস্তুত সেটা দিতে, এবং সবাই আমার ধারণা আমরা দিয়ে দিব আমাদের নারী এবং পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদের উন্নয়নের জন্য। তো তাদের সেই ডেটাবেসগুলি কালেক্ট করা হোক এবং কালেক্ট করে সে অনুযায়ী একটা প্ল্যান নেওয়া হোক, যেই প্ল্যানে আমরা সিএসওসরা এবং বিশেষ করে যারা নারী অগ্রাধিকার প্রতিষ্ঠান আছে তাদের অংশগ্রহণের মাধ্যমে একটা অ্যাডাপ্টেশন প্ল্যান নেওয়া উচিত। আমাদের তাসলিম আপা আছেন, শ্রদ্ধেয় আপা, এবং আমরা আশা করি হচ্ছে গিয়ে আমরা সবাই আশাবাদী এবং ধন্যবাদ, আমরা শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আপাকে দেখতে পাচ্ছি, আপা লড়ে যাচ্ছেন, এবং ইনশাল্লাহ আমরা পরবর্তীতে হয়তো বা আরও অনেক এজেন্ডা আপার কাছে নিয়ে যাব, তখন আমরা আরও কথা বলতে পারবো। তো এভাবে আসলে আমাদের নারীদেরকে এগিয়েও আসতে হবে। আমরাও হয়তো বা পিছিয়ে থাকি, কারণ আমরা ভোটাধিকার নিয়ে একটা কাজ করছি, সেখানে আমরা দেখতে পেয়েছি, আমরা যখন জিজ্ঞেস করছি যে আপা আপনি ভোট দিতে যাবেন না, আমি কিভাবে ভোট দিতে যাব? ভোট দিতে গেলে তো আমার ওখানে অনেক বড় লম্বা লাইন, অনেক দাঁড়িয়ে থাকতে হবে। আমার ঘরে আপনার চাচা বলেছে যে ভোট দেওয়ার তোমার দরকার নেই, ভোট দিয়ে কী করবা? এই অবস্থায় যে নারীগুলি আছে তাদেরকে আমাদের সচেতন করাটা জরুরি। তো রাজনৈতিক দল, আমরা সমাজের উন্নয়নের যে দল আমরা কাজ করছি, এবং বিশেষ করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনও অনেক আমাদের কর্মজীবী নারী আছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যেন অন্তত নারীর উন্নয়নে একটু চিন্তা করে এবং আমরা এই দলভিত্তিক কাজে আসলে আমরা এগিয়ে যাই এবং নারী, শিশু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে রেখে আমরা পরবর্তী একটা সমতার বাংলাদেশ গড়ে তুলি। এই আশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব মিস বনশ্রী ডলি, জাগো নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, তাকে আপনার বক্তব্য দেওয়ার জন্য। এতক্ষণ শুনছিলাম আসলে আজকে যে জন্য আয়োজন, যাদের জন্য আয়োজন, সময় অনেকখানি চলে গেছে, আসলে আর 5 দিন পর নির্বাচন। মূলত তো নির্বাচনে আসলে নারীর কি, এখানে 3টি বিষয়, সে হচ্ছে যে নারীদের সংস্থা, পিছিয়ে পড়া নারীদের বিষয় নিয়ে কথা বলা, আর এখানে যুক্ত হয়েছে আসলে প্রচার মাধ্যম, বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে হা ভোট নিয়ে না ভোট নিয়ে কথা হচ্ছে, নারীদের শতাংশ নিয়ে কথা হচ্ছে। নারীদের শতাংশ রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে, যা করার হয়ে গেছে। আসলে এখন ভোট দিতে পারবো কি না, নারীরা পারবে কি না, ভোটের পরে কি হবে, ভোটের সহিংসতা হলে কি হবে, তখন কি করতে হবে, আসলে সেই বিষয়গুলি নিয়ে এখন আসলে চিন্তার বিষয়। ভোট কি হবে না হবে, আর এখন আমরা যে কথা বলছি নারীর অংশগ্রহণ শতাংশ, এইগুলি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে বোঝাপড়াটা বেশি জরুরি ছিল এবং জরুরি। আমরা নারী সংগঠন বা আমরা বাইরে যারা সাধারণ মানুষ, পিছিয়ে পড়া নারী, যতই কাজ করা হোক, যতই প্রচার করা হোক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি ঠিকমতো এই বোঝাপড়াটা না হয়, রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা না থাকে, তাদের সঙ্গে যদি কাজ করাটা মানে একই সঙ্গে না হয়, তারা যদি উপযুক্ত পরিবেশ তৈরি না করতে সহায়তা করে সংগঠনগুলোকে, তা না হলে কিছু হবে না। আসলে এই যে এরকম গোল টেবিল বৈঠক হবে, কিন্তু এই যে এতদিন ধরে যা হচ্ছে, এতদিন ধরে যা এগিয়েছে, এখন সংখ্যাটা কোথায়? আসলে আমরা যারা এগিয়ে আসছি বা এগিয়ে গেছে, নারী যে অবস্থানে আছে সেখান থেকে পিছিয়ে যাবে কিনা, গেছে কিনা, কি পরিমাণ গেছে, তার বড় প্রমাণ তো আসলে এই নারী দল, মানে নারীর শতাংশ এখন কতজন দাঁড়াতে পারলেন, কতজন কথা বলতে পারছেন। এই তো এখন আসলে চিন্তা করার বিষয় হচ্ছে যে ভোট হবে, ভোটের পরে, ভোটের সময়, ভোটের পরে যারা আসবেন বা যারা আসবেন না, যারা নারী প্রতিনিধিত্ব করছেন, আজকে একজন বসে আছেন, তাকে আমি চিনি, তাসলিমা আপা, অভিনন্দন আপনাকে, অংশগ্রহণ করছেন নির্বাচনে। তাদের সঙ্গে নারী সংগঠনগুলো প্রথমেই, তারা ভোটে জয়ী হোক বা জয়ী না হন, আসলে তাদের সঙ্গে বসতে হবে এবং সংসদ শুরু হওয়ার আগেই বোঝাপড়াটা করতে হবে যে আসলে নারীরা
কি কাজ করবে, কিভাবে করবে, নারীরা নিরাপদ থাকবে কিনা, নারীদের আসলে করণীয় কি হবে, তাদের করণীয় কি হবে সেটা মনে করিয়ে দেয়া, তাদেরকে প্রেশার গ্রুপ হিসেবে মনে করিয়ে দেয়া এবং তাদের কাছ থেকে আদায় করা। রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধিত্ব করেন নারীরা, যারা ভোটে দাঁড়াতে পারেন না বা দাঁড়াননি কিংবা তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি, সবাইকে আসলে এই বিষয় নিয়ে বসতে হবে। অনেক দায়িত্ব তাদের, সেই দায়িত্বগুলো মনে করিয়ে দেয়া, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা নারী সংগঠনগুলোর কাজ, আর না হলে কিছু হবে না। আর সহিংসতার পরে অনেক অর্গানাইজেশন চিন্তা করছেন যে কি করবেন কি করবেন না, খুবই শুভ উদ্যোগ, খুবই ভালো এবং খুবই সময়োপযোগী। আর এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেখানে বড় দায়িত্ব আছে, এখনও 5 দিন বাকি আছে। প্রচার মাধ্যম যেহেতু এটার সঙ্গে যুক্ত হয়েছে, বিশাল দায়িত্ব প্রচার মাধ্যমের, কিন্তু এখানে সীমাবদ্ধতাও আছে আমি জানি। তো প্রচার মাধ্যমেরও দায়িত্ব আছে, প্রেশার গ্রুপ হিসেবে বিশাল দায়িত্ব। সেটা করে, কখনো করে না কিংবা করছে না। তো আজকে যেমন আয়োজন করা হয়েছে, এটার জন্য অনেক ধন্যবাদ। আমার আসলে এইটুকুই বলার। আর আমি যে সংগঠনের প্রতিনিধিত্ব করছি, সেই সংগঠন কাজ করে ঢাকার বাইরে এবং প্রান্তিক নারীদের নিয়ে সহিংসতা এবং প্রতিবন্ধী এবং উন্নয়ন, প্রতিরোধ, প্রতিবাদ এবং প্রতিকার, এই 3টা বিষয় নিয়ে কাজ করে। আর আমি আবারও কথা শেষ করার আগে, আমি এখানে যে বসে আছেন নারী প্রতিনিধি, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনাকে বলবো, আপনি জয়ী হন বা না হন, আজকে যেমন আসছেন, কি বলবেন জানি না, আপনি নির্বাচনের পরে নারীদের কি অবস্থান হবে কি না হবে সেটা নিয়ে অনেক বেশি কাজ করবেন, তখন যেন ভুলে না যান। এই আহ্বান জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবার আমি অনুরোধ করছি ডক্টর ফারজানা হক, উনি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিত্ব করছেন, আপনার বক্তব্যের জন্য। মূলত বন্ধু কাজ করে হিজড়া জনগোষ্ঠী নিয়ে। আসলে ফেমিনিস্ট লিডারশিপ বা ফেমিনিস্ট মুভমেন্ট কোনো জনগোষ্ঠীকে বঞ্চিত করে নেয়, বরঞ্চ সকল পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদেরকে সাথে নিয়েই মূলত এই আন্দোলন। আজকে আমি এখানে মূলত আমি যাদেরকে রিপ্রেজেন্ট করছি, হিজড়া জনগোষ্ঠী, তাদের বক্তব্যই আমি আজকে তুলে ধরতে চাই। মূলত এই নির্বাচন নিয়ে আসলে হিজড়া জনগোষ্ঠীদের মধ্যে খুব বেশি উচ্চাশা নেই। কারণ কি, কোনো জনপ্রতিনিধি বা কোনো রাজনৈতিক দলের ইশতেহারে কিন্তু হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিয়ে তেমন কোনো প্রতিশ্রুতি নেই। কোনো জনপ্রতিনিধি এখন পর্যন্ত কোনো হিজড়া ডেরা বা এই জনগোষ্ঠীর কোনো মানুষের কাছে যায়নি, কোনো প্রতিশ্রুতি দেয়নি, কোনো সুযোগের আশা শোনায়নি, কোনো আশার আলোর বাণীও পৌঁছায়নি তাদের কাছে। তো তারা মূলত হতাশ, কি হবে এই নির্বাচনে ভোট দিয়ে। আসলে তাদের ভোটাধিকার আছে, জনগোষ্ঠী জানেও যে তাদের ভোটাধিকার আছে, কিন্তু তারপরেও তারা কি আসলে নির্বিঘ্নে ভোট দিতে পারবে? যখন তারা ভোট দিতে যাবে, তাদের কি গ্যারান্টি আছে যে সেখানে উগ্র বা ফান্ডামেন্টালিস্ট জনগোষ্ঠী তাদের উপর আক্রমণ করবে না? বর্তমানে নারীর প্রতি যে পরিমাণ ডিসক্রিমিনেশন আমরা, যেই মনোভাব আমরা লক্ষ্য করছি, সেখানে তো মানে হিজড়া জনগোষ্ঠী বহুত দূর কি বাত, পিছিয়ে আছে তারা। হ্যাঁ, তারা আসলে ভাবতেই পারছে না যে ভবিষ্যতে আসলে তাদের জন্য কি অপেক্ষা করছে। কেউ তো এলো না, কোনো জনপ্রতিনিধি তো এলো না তাদেরকে একটু আশার বাণী শোনাতে। তাদের যে এই যে 1000 বছরের যে সংগ্রাম, তাদের এই যে সব পরিবার থেকে পিছিয়ে পড়া, কর্মক্ষেত্রে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, কোনো সুযোগ না পাওয়া, চিকিৎসার সেবা থেকে বঞ্চনা, তারপর কর্মক্ষেত্রে কোনো সুযোগ না পাওয়া, এগুলো তো মানে চাপাই পড়ে গেল, কেউ তো আসলো না। মূলত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে যেন এই জনগোষ্ঠীকে অ্যাটলিস্ট এদের কথা একটু মাথায় রাখা হয়, আর তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভবিষ্যতে যেই সরকারি গঠন হোক না কেন এই জনগোষ্ঠীকে নিয়ে যাতে একটু ভাবে, এটাই মূলত আমাদের দাবি। ধন্যবাদ। এরপর আমি অনুরোধ করছি মিস মাহপারা আলম, প্রোগ্রাম স্পেশালিস্ট BLAST-কে, তার বক্তব্যের জন্য। আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলছি আর যেই অর্গানাইজেশনগুলো আমরা এখানে একসাথে হয়েছি, তো নৈতিকভাবে আসলে সবাই আমরা একই ধরনের বিষয়কে সমর্থন করি, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে
যারা আমাদের পলিটিক্যালি কমিটেড যেসব পার্টি আছে, যারা আসবে সামনে গভর্নমেন্ট বডি তৈরি করবে, তাদেরকে এই বিষয়ে আসলে তাদের কমিটমেন্টটা অর্জন করা বা তাদের কমিটমেন্টটা আদায় করা। তো এই প্রসেসটা তো আসলেই অনেক ডিফিকাল্ট। আমরা তো দেখছি যে আমাদের মানে নারী কমিশনে আমরা যেগুলো করেছি সেগুলো আসলে কি অবস্থায় আছে। তো সেই জায়গাকে ফোকাস করে আমি যদি একটু 3টা ভাগে ভাগ করি, যে একটা হতে পারে লিগাল রিফর্ম, যেটা হচ্ছে সবচেয়ে, যেহেতু আমার অর্গানাইজেশন ব্লাস্ট, তো আমি একটু ওই পার্সপেক্টিভকে ফোকাস করেই কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে লিগাল রিফর্ম বা লিগাল ইস্যুস যেগুলো, সেগুলো তারা কীভাবে সর্ট করবে। সেই লিগাল ইস্যুসের মধ্যে আসতে পারে নারী বান্ধব যেসব ইস্যু, সেই সাথে হচ্ছে বিভিন্ন মার্জিনালাইজ যে কমিউনিটিগুলো আছে বা গোষ্ঠীগুলো আছে, যদিও মার্জিনালাইজ শব্দটি বলা পছন্দ করি না, কিন্তু আবার না বললেও তাদেরকে যখন এক কাতারে ফেলে দেওয়া হয় সেটাও আবার একটা নতুন সমস্যার সূত্রপাত করে। তো সেটা জনিত ইস্যুগুলো সবগুলোই সেটার মধ্যে কাভার হতে পারে। দেন সেকেন্ডলি আসে হচ্ছে ইনস্টিটিউশনাল মেকানিজমকে আসলে স্ট্রেংথেন করা, যেটার আমরা ধরতে পারি যে আলটিমেটলি ইমপ্লিমেন্টেশনে কাজ করবে, মানে যেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি সেগুলো আসলে বাস্তবায়ন মাঠ পর্যায়ে হচ্ছে কিনা। এবং থার্ডলি আসে হচ্ছে কিছু বড় দাগের প্ল্যান, যে প্রোটেকশন মেকানিজমে সোশ্যাল এসব সার্ভিস, হেলথ, এই বিষয়গুলোকে ফোকাস করে, মানে নারী বা বিভিন্ন কমিউনিটি গ্রুপগুলোকে ফোকাস করে জেনারেলি এই ধরনের প্ল্যানগুলোই আসে, বা অ্যাডাপ্টেশন বা স্কিল ডেভেলপমেন্ট বা ক্যাপাসিটি বিল্ডিং। তো এটা হচ্ছে আরেকটা জায়গা। তো আমাদেরও রিসেন্টলি এই ধরনের কিছু প্রোগ্রামের সাথে জড়িত হওয়ার সুবাদে আমি মোটামুটি সবগুলো দলেরই ইশতেহার দেখার সুযোগ হয়েছে, কাইন্ড অফ মুখস্থই হয়ে গেছে। তো সেখানেও একটা বিষয় খুবই উল্লেখযোগ্যভাবে দেখলাম যে নারীদেরকে নিয়ে সব দলই অনেকগুলো বিষয়কে আসলে কাভার করেছে। আমি এখানে খুব ডিসক্লোজ করে কথা না বলি, কারণ তাহলে আবার পক্ষপাতিত্ব হয়ে যাবে। তো সেই জায়গায় না বলি, কোনো কোনো দলের ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে আসলেই কিছু কার্যকরী কথা বলা হয়েছে, যেগুলো পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনেরও কিছু রূপরেখা তারা ইশতেহারের মধ্যে যুক্ত করেছে। আবার অনেক দল আছে যারা আসলে খুবই অলিক টাইপের কিছু বিষয় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো খুবই, যেমন মানে আমি যদি খুব সহজ কথায় বলি যে 5 ঘন্টা কর্মঘণ্টা, তো সেখানে আসলে অর্থনৈতিক জায়গাটা কি হবে। আমরা যেমন আমাদের অর্গানাইজেশনে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি সেম স্যালারি পাবো, যদি সেম স্যালারি পাই তাহলে হয়তো আমরা রাজি আছি। তো বিষয়গুলো হচ্ছে এটা। তো এটা নিয়েও যখন আবার সেই দলকে জিজ্ঞাসাও করা হয়েছিল, তারা বলেছে এটা বিশেষভাবে সিম্প্যাথেটিক জায়গা থেকে বলা হয়েছে, কিন্তু সিম্প্যাথির জায়গা থেকে না। সিম্প্যাথির জায়গা থেকে আসলে আমরা অর্গানাইজেশনরা বলতে পারি, কিন্তু যখন সে একজন দল এবং যখন সে সেই দলের মুখপাত্র, তখন আমরা আসলে এক্সপেক্ট করি যে সে কিছু মানে একদম দিক নির্দেশনামূলক এবং বাস্তবায়ন করতে পারবে সেই ধরনের কমিটমেন্ট দিবে। এখন যদি এই জায়গায় একটু বলি যে আমাদের লাস্ট একটা রিপোর্ট দেখলাম, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিপোর্ট। সেখানে হচ্ছে আমাদের স্পেশালাইজড কোর্ট যেটা আছে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, সেখানে এখনও হচ্ছে 1,48,314টা কেস হচ্ছে পেন্ডিং আছে। তো আমাদের যেমন কিছু জায়গা ছিল যে এই যে কেসগুলো, এই কেসগুলোর পেন্ডিং যে দীর্ঘসূত্রিতা, সেটা কাটানোর জন্য আসলে কি স্টেপ নিবে বা এখানে কোনো ফাইন্যান্স বরাদ্দ করবে কি না, এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা কোনো দলের এতেওভাবে দেখতে পারিনি। দেন আমরা দেখলাম যে লাস্ট ইয়ারে 33,485টা কেস হচ্ছে জমা পড়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের ইনস্টিটিউশনাল মেকানিজম বা আমাদের ইমপ্লিমেন্টেশনের জায়গায় এখনও কতটুকু ডিফিকাল্টিস আছে। যে আমরা জানি যে আমাদের এখনও কিন্তু 66% ওমেন কোনো কিছু রিপোর্টই করে না, এটাও ইউএন ওমেনের রিপোর্টে আসছে। কিন্তু সেখানেও যখন এতগুলো কেস জমা পড়েছে, তার মানে আসলে দেশে নারী নির্যাতনের বা বিভিন্ন গোষ্ঠী নির্যাতনের ভয়াবহতা কিন্তু প্রকাশ পাচ্ছে। আবার আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্টের আন্ডারে গত বছর কোনো কেসই আলটিমেটলি যায় নাই। তার মানে এটাও কিন্তু আমাদের দেখার বিষয় আছে যে আমরা যে লগুলোকে কাজ করছি সেগুলো আসলেই কতটুকু জেন্ডার সেন্সিটিভ বা আদৌ আসলে মানুষ সেটা দিয়ে উপকারিতা পাচ্ছে কিনা। এখন হ্যাঁ, আসার ব্যাপারও আছে, যেমন গত লাস্ট বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার আমরা দুটো কিন্তু নতুন অর্ডিন্যান্স পেলাম। একটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অর্ডিন্যান্স, আর একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন অর্ডিন্যান্স, এডুকেশনাল ইনস্টিটিউশন আর হচ্ছে কর্মক্ষেত্র।
তো এই দুটো জায়গাকে ফোকাস করে, তো এগুলো কিছু পজিটিভ বিষয় আছে। তো আমার কাছে মনে হয় যে একটা বড় জায়গাই হচ্ছে দলগুলোর কাছে ওই প্রতিশ্রুতিটা এনশিওর করা যে আসলে ইনস্টিটিউশনাল মেকানিজমটাকে তারা কীভাবে স্ট্রেংথেন করবে, এবং সেই সাথে হচ্ছে লিগাল ইস্যুগুলো যেগুলো আছে বা লিগাল রিফর্মের যে জায়গাগুলো আছে সেই জায়গাটা আসলে তারা কতটুকু আমাদের সাথে একমত। যেমন আমরা প্রথমেই কিছুটা শুনলাম যে ফ্যামিলি লয়ের ক্ষেত্রে বা ফ্যামিলি ইনহেরিটেন্স, মানে ফ্যামিলি লয়ের আন্ডারে আসলে এগুলো সব কিছুই পড়ে, কাস্টোডিয়ান ল বলেন, ডিভোর্স বা আপনার ইনহেরিটেন্স। তো এই জায়গাগুলোকে আসলেই তারা সমতার জায়গাগুলোতে কাজ করবে কি না, না এই জায়গাগুলো এখনও গ্যাপ থাকবে। আর হ্যাঁ, এটা একটা ঠিক কথা যে আমরা মার্জিনালাইজড যে কমিউনিটিগুলোকে আমরা ফোকাস করছি, সেই কমিউনিটি ফোকাসড কিন্তু আসলে আমার ভুল হতে পারে, আমি কিন্তু ওভাবে আসলে কোনো ইশতেহারের মধ্যে আসলে উল্লেখের জায়গা দেখি নাই। তো এটা ভুলও হতে পারে আবার ইশতেহারও তো কন্টিনিউয়াসলি আসছে, নতুন এজেন্ডা অ্যাড হচ্ছে, তো সেখানেও একটা ব্যাপার আছে যে সেটাও হতে পারে। তো এটাও আর একটা বড় জায়গা, যেহেতু আমরা 13টা অর্গানাইজেশন এক হয়েছি, তো আমাদের কমিউনিটির একদম স্পেসিফিক নিডগুলোকে ফোকাস করে আমরা কিন্তু কিছু অ্যাডভোকেসি বা কিছু কাজে আমরা যেতে পারি বা ক্যাম্পেইনে আমরা যেতে পারি। তো এটুকুই আসলে আমার বলার ছিল। ধন্যবাদ সবাইকে। এখন আমি মিস তৃষা হর নিজেরা করির প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন, তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি নিজেরা করিতে কাজ করার সুবাদে আমি গ্রামীণ মানুষদের সাথে মিশতে পেরেছি। আমি হচ্ছে 2023 সালে নিজেরা করিতে জয়েন করে আমি ফার্স্টে ফিল্ড পর্যায়ে কাজ করেছি। সেখানে আসলে আমি বুঝতে পেরেছি নারীদের অবস্থানটা আসলে কতটা। আমরা তো যেটা হচ্ছে বিপাশাপু বলেছে যে প্রিভিলেজড আমরা আছি, তাও আমরা কিছুটা সুযোগ সুবিধা পেয়েছি, কিন্তু ওই গ্রামীণ পর্যায়ে যে নারীরা আছে তাদের আসলে সুযোগ সুবিধা কতটুকু বা তারা কতটুকু পাচ্ছে, তাদের 7-8 পড়ার পরে হচ্ছে বিয়ে দিয়ে দিচ্ছে। তো আসলে নারীদের অবস্থান কতটুকু সেটা আমি ওই দিকে খুব গভীরভাবে বুঝতে পেরেছি। আমরা যে এত নারীদের নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনে তাদের অবস্থান নিয়ে কথা বলছি, কিন্তু আমরা যদি দেখি যে পরিবারের মধ্যে নারীরা অনেক হেয় প্রতিপন্নের শিকার হচ্ছে। আমরা জানি যে আমরা সবাই ছোট থেকে বড় হয়, আমাদের বয়সও যেমন ছোট থেকে বড় হয় বা সব কিছুতে ছোট থেকে আমরা বড় হই, কিন্তু নারীদের অবস্থানটা যদি আমরা দেখি যে ওদের বর্তমানে নারীদের অবস্থানটা হচ্ছে যে দিন দিন সংকুচিত পর্যায়ে যাচ্ছে। তাদের সুযোগ সুবিধা বা সব দিক থেকে রাজনৈতিক পরিবেশ হোক বা সব মিলিয়ে আছে নারীদের অবস্থানটা আমরা দেখছি যে সংকুচিত পর্যায়ে আসছে। আগে নারীরা, আমি যদি দেখি 5 আগস্টের পরবর্তীতে এই যে আতঙ্ক আগেও ছিল, আমাদের 5 আগস্টের আগেও হয়তো বা আমাদের এই নিরাপত্তাহীনতা ছিল বা, কিন্তু আমাদের অতটাও আতঙ্কিত হয়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম না। আর 5 আগস্টের পরবর্তীতে আমরা যেটা দেখতেছি যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা শুধু নারী কেন, আমরা যদি হিসাব দেখি যে সংখ্যালঘু বা হচ্ছে যে অন্য ধর্মগোষ্ঠী, দলিত বা বিশেষ করে ওরা হচ্ছে যে আরও অনিরাপদভাবে, আমি একজন হিন্দু নারী হিসেবে যত একটা আতঙ্কের মধ্যে থাকি যে এখন আমার আইডেন্টিটি হচ্ছে যে আমি একজন হিন্দু নারী, যে আমার আসলে নিরাপত্তা কতটুকু সেটা নিয়ে আমরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে বা আতঙ্কিত পর্যায়ে অবস্থান করছি। আমরা যদি নির্বাচনের কথা বলি, আমাদের এই নির্বাচনের মধ্যে 80 জন নারী প্রতিনিধির প্রার্থীর মধ্যে 53 জনই আছে যা কর্মজীবী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই হচ্ছে শিক্ষিত নারীরাই হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু তাদের অবস্থান আসলে কতটুকু, তারা নিজেরা আসলে কতটুকু কতটুকু হচ্ছে এই যে আমাদের নারীদের অবস্থান নিয়ে কতটুকু আসলে আমাদের সমাজে মূল্য পাবে বা হচ্ছে কতটুকু তাদের প্রাধান্য দেওয়া হবে, আমাদের তা কতটুকু গ্রহণ করা হবে সেটা নিয়ে আসলে আমরা অনেক আশঙ্কিত বলতে পারি। রাজনৈতিক দলগুলো নারীদের প্রতি আইনি বৈষম্য দূর করতে এবং সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নিশ্চিত করতে চাপের মুখে থাকতে হয়, যেটা হচ্ছে আমাদের কাম্য নয়। নারীদের অংশগ্রহণ এবং অধিকার নিশ্চিত করতে শুধু প্রতিশ্রুতি নয় বরং কার্যকর আইন প্রয়োগ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আমি আসছি মিস তসলিমা আক্তার। উনি আসন্ন নির্বাচনে ঢাকা 12 আসনের প্রার্থী, তার কাছে তার বক্তব্য জানার জন্য অনুরোধ করছি। আমরা অনেক সময়ে নারী বিষয়ে বা আমাদের অধিকার বিষয়ে কথা বলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা রাউন্ড টেবিলে বলার জন্যই বলি আমরা অনেক কথা, কিন্তু আজকে আমার শুনে মনে হলো সবাই আসলে প্রাণ থেকে এই কথাগুলো বলছেন। এবং সামনে যেহেতু নির্বাচন আছে
এবং এই নির্বাচনটা আর যে কোনো সময়ের থেকে ভিন্ন। গত 15 বছরে একটা ফ্যাসিবাদী দুঃশাসন থেকে বেরিয়ে আমরা একটা নতুন নির্বাচন করছি, যেখানে বাংলাদেশকে নতুন করে গঠন করার একটা সুযোগ হয়তো আমাদের তৈরি হয়েছে বলে আমরা ধারণা করছি। আমার আসলে নিজের কেন আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম সেইটা নিয়ে একটু বলতে চাই আপনাদের সাথে, তারপরে আপনাদের যে আলোচনার বিষয় সেটা নিয়েও কিছু কথা বলবো। অনেকেই আসলে বলে ফেলছেন যে এই কথাগুলো, সেগুলো হয়তো আবার পুনরাবৃত্তির দরকার নাই। আমরা যখন জুলাই সনদ প্রণীত হচ্ছিল, যখন ঐক্যমত কমিশন হচ্ছিল, তখন থেকেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আমার দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এবং আমাদের বাইরে অনেক বন্ধুবান্ধব যারা নারী আন্দোলনের কর্মী সংগঠক আছেন, তারাও সরাসরি নারীর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছিল। কারণ আমরা মনে করি যে নারীর যে পরিচয়ই হোক, শেষ পর্যন্ত নারীর যে পরিচয়গুলো সমাজ পরিচিত করে অনেক বেশি, ঘর গেরস্থালির কাজ হচ্ছে নারীর কাজ, নারীর কাজের মূল্য নাই, নারী হচ্ছে মা বোন। বিভিন্ন জায়গায় গেলে এখনও আমি শুনি যে আমি হচ্ছে মা বোন। তো অন্য কোনো প্রার্থীকে কিন্তু আমি বাবা ভাই বলি না, ওনারা আমাকে মা বোন বলে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে আমাদের আসলে আইন প্রণয়ন করা বা নীতি নির্ধারণের জায়গায় যতক্ষণ পর্যন্ত নারীরা না থাকতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমাদের দেশের এই সংসদেও 50% বেশি নারী, তাদের কোনো কথা নাই। এটা কেমন সংসদ? এটা একজন মনে হয় বলেওছেন, সেই সংসদ কিভাবে বাংলাদেশের সামগ্রিক নাগরিকের অধিকার নিয়ে কথা বলতে পারে? তো তখন আমরা এটা বারবার বলছিলাম যে 50টা যে সংরক্ষিত আসন আছে, সেই সংরক্ষিত আসন 50টা বাইরে আরও 100টা আসনে সরাসরি নির্বাচনের জন্য নারীদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রথম একটা মিটিংয়ে আমি গেলাম, সেই মিটিংয়ে দেখলাম যে সবাই রাজি 100 আসনে। তাই আমি ভাবলাম যে যাক, আজকে একটা ভালো মিটিংয়ে আমি উপস্থিত হয়েছি, খুবই খুশি হলাম আমি যে বাহ, মানে এত বিরাট বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ফলে আমাদের 100টা আসনে এখন খালি কিভাবে হবে সেটার, এবং অনেক নারী নেতৃত্ব নিশ্চয়ই আমরা দেখতে পারবো। তো পরেও আরেকটা মিটিংয়ে গেলাম, সেখানেও মানে ঘূর্ণায়ন পদ্ধতিতে হবে না কোন পদ্ধতিতে হবে এইটা নিয়ে অনেক আলাপ আলোচনা। পরের আরেকটা মিটিংয়ে আমি আর যাই নাই, কারণ তারা মনে করতেছিলেন যে আরেকটু সময় নিয়ে কথা বলতে হবে। এর মধ্যে জানা গেল যে আসলে কোনো 100 আসন তো দূরে থাক, কোন পদ্ধতি সেটাও নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই। শেষ পর্যন্ত এসে এটা 5% মনোনয়ন দেওয়া হবে, এরকম একটা কথা তারা সিদ্ধান্ত হিসেবে আসলেন, যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার দল থেকে 5% দেবেন। কিন্তু আমরা যখন নির্বাচনে আসলাম, আমরা দেখলাম 3.6, পুরো নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে 3.6 মাত্র নারী। তো সেই সময় আমরা নারীর রাজনৈতিক অধিকার ফোরাম নামে একটি ফোরাম গঠন করেছিলাম, নারী আন্দোলনের কর্মী এবং যারা নারীকে সংসদে পর্যন্ত দেখতে চান, এই রকম কয়েকজন মিলে আমরা একটা নারী রাজনৈতিক অধিকার ফোরাম করি, এবং সেখান থেকেও আমরা ঐক্যমত্য কমিশনের সাথে বসার চেষ্টা করি, তাদের সাথে কথা বলি, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা আসলে কোনো আমাদের পক্ষে আসে নাই। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, পক্ষে না আসলেও আমরা হয়তো আরেকটু সন্তুষ্ট হতে পারতাম যদি আমরা আরও আগে থেকে কথাটা বলতাম। কারণ রাজনৈতিক দলের মধ্যে আমাদের দল সহ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো আসলে নারীর সংখ্যা কম বা নীতিগত জায়গায় নারীরা পলিসি লেভেলে দলগুলোতে আছে সেটাও কম। ফলে আমরা ধরে নিয়েছি যে আমাদের দলগুলো হয়তো সেখানে বেশ ভালো মতো লড়াই সংগ্রাম করে জায়গাটা আনবে, কিন্তু সবাই যদি একমত না হয় জোর করে সেখানে চাপিয়ে দেওয়ারও কোনো সুযোগ ছিল না। তো সেই জায়গা থেকে আমরা আসলে, আমার কাছে মনে হচ্ছে যে ঐক্যমত্য কমিশনেও আরও একটু আগে থেকে যদি এই বিষয়টাকে জোরের সাথে আনা যেত এবং নারীরা যদি উপস্থিত করতেন, তাহলে অন্তত এই বিষয়টা আরও অনেক বেশি নারীদের মধ্যে যেতে পারতো। তো তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে এই আন্দোলনের একজন অংশ ছিলাম, আমি নিজে এই প্রচারণা করেছি, তাহলে কেন আমি ইলেকশন করব না? আর ইলেকশন করাটা একটা খারাপ কাজ, রাজনীতিটা খারাপ কাজ, ভোট তো আরও খারাপ, ভালো লোক ভোট করে না, এইরকম একটা জিনিস সমাজের মধ্যে আছে। আমাদের মধ্যেও একটু ভয়ভীতি আছে, বাপরে বাপরা, মানে ভোট তো ভিন্ন, রাজনীতি করতেছি 30 বছর থেকে, কিন্তু ভোট তো অন্য রাজনীতি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে এটা একটা, আমি যদি মনে করি বা আমরা যদি মনে করি যে নারীর স্বর আমরা সংসদ পর্যন্ত দেখতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে অংশগ্রহণ করা, এবং ঢাকা 12তে আমি ইলেকশন করতেছি, যেটা হচ্ছে 3,33,000 ভোটার, এবং এটা ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র বলা যায়, অর্থনৈতিক কেন্দ্র, চাঁদাবাজিরও প্রাণকেন্দ্র।
তো এখানে আসলে কে দখলদারিত্ব জারি করতে পারবে সেটা নিয়ে অনেক লড়াই সংগ্রাম। 15 জন প্রার্থী এখানে, তার মধ্যে 3 জন হচ্ছে খুব শক্ত প্রার্থী আর কি। 3 জন সাইফুল, আমি একজন তাসলিমা, এই আর কি। তো এটাকে আমি আন্দোলনের অংশ হিসেবে নিচ্ছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা গত 15 বছরে বিশেষ করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি যে নতুন করে বাংলাদেশ গড়ার, কিন্তু যেই বাংলাদেশে আমরা ছিলাম বা যেই বাংলাদেশে আমরা এখনও আছি, সেই বাংলাদেশে নারী এবং পুরুষ উভয়ই আসলে তাদের মত প্রকাশ করার স্বাধীনতা নেই। বিশেষ করে গত 15 বছরে আমরা নিজ দেশেই একটা বাইরের লোকের মতো ছিলাম, কথা বলতে পারি নাই, মন যা চায় সেটা করতে পারি নাই, সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকতে হয়েছে। আর সেই ভয়টা অনেক বেশি বাড়ছে যদি আমি নারী হই, সেই ভয়টা অনেক বেশি বাড়ছে যদি আমি হিন্দু ধর্মের কেউ হই বা খ্রিস্টান ধর্মের কেউ হই, ভয়টা অনেক বাড়ছে যদি আমি দলিত হই বা আমার গায়ের রং কালো হয়। তো এই যে মানে নারী তো এমনিতেই আসলে তার মানে আমাদের এখন পর্যন্ত যে আইন কানুনগুলো রয়েছে সেই আইন কানুনের মধ্যেই নারীকে আসলে নাগরিক হিসাবে মর্যাদা দেয় না। আমাদের সম্পত্তিতে সমান অধিকার নাই, আমাদের অভিভাবকত্বে আমাদের সমান সুযোগ নাই, আমাদের মানে সমস্ত জায়গাতে আমরা দেখব যে আইনগুলোর ক্ষেত্রে বাল্যবিবাহর ক্ষেত্রেও এখন যেটা করা হয়েছে সেখানে আমরা দেখি যে বাল্যবিবাহ রোধ করার নামে আবার এমন আইন দেওয়া হয়েছে যে পরিবার চাইলে তাকে অল্প বয়সেও 18-র নিচেও তাকে বিয়ে দিতে পারবে। তো এই আইনগুলোও কিন্তু বলে দেয় যে আসলে আইনগুলো নারীর পক্ষে না। এবং দিন শেষে যারা সংসদে যাবেন তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তো সেই আইন প্রণয়ন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যত বেশি আমরা সংগঠিত হতে পারবো, যত বেশি আমরা এই পলিসি লেভেলে কাজ করতে পারবো, আমাদেরকে যাতে কোনোভাবেই মানে ডিলিট করার সুযোগ না হয়, মুছে ফেলার সুযোগ না হয়, সেটার জন্য দিন শেষে আসলে নারীদেরকেই একটা অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা অনেক সময় বলি রাজনৈতিক দলগুলো আমাদেরকে এই সুযোগ দিচ্ছে না, ওই সুযোগ দিচ্ছে না, আমাদের কথা বলছে না। আমরা ওখানে গেলেই তো আমাদের কথাটা আমরা বলতে পারি, কারণ এখন পর্যন্ত রাজনৈতিক দলে যেই নারীরা আছেন তাদেরকে আমরা দেখি যে কেন্দ্রীয় কমিটিতে দেখা যায় নারীদের সংখ্যা খুব কম। যেখানে পলিসি তৈরি হয় যে কি হবে দলের বা দেশের জন্য কি কর্মসূচি, সেগুলোর জায়গায় যদি নারীরা উপস্থিত না থাকেন তাহলে এই সমস্যার কোনো সমাধান নাই। গণ অভ্যুত্থান আমাদের কোনো আলাদিনের মানে আশ্চর্য প্রদীপ দেয় নাই যে আমরা 17 মাসে সবাই ভালো হয়ে গেছি, সবাই আমরা বদলাই গেছি, আমরা খুব ভালো, এরকম ভাবনা আমি অন্তত ভাবি না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের অনেক মানুষ মারা গেছেন, 1400 তরুণ নারীরা মারা গেছেন, প্রায় 10 জন, তার মধ্যে একজন গৃহ শ্রমিক ছিল। আমাদের এবার শ্রম আইনে গৃহ শ্রমিকদের স্বীকৃতিও দেওয়া হয়েছে। তো এই যে মানে এতজনের প্রাণের বিনিময়ে আমরা একটা গণ অভ্যুত্থান পাইলাম, সেটা আমাদেরকে যাতে একটা সার্বক্ষণিকভাবে যারা সংসদেও যায় তাদেরকে যাতে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে, সেই চেষ্টাটা আমার মনে হয় আমাদের করা দরকার। আর আমি খুব অল্প কথা বলবো, শেষ করে দেব, যেহেতু ক্যাম্পেইনের কাজ আছে, আসলে একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পেইন করতে হচ্ছে। আমি বাদাবন বলার কারণেই বিশেষভাবে এখানে আপনাদের অনেককে পাবো এই আশায় আসলাম। তো আমার কাছে মনে হয় যে আমাদের নারীর যেই মানে পরিচয়ের রাজনীতিটা সেটা খুব গুরুত্বের সাথে মনে হয় সামনে আনা দরকার। যেমন আমরা 100 বছর আগেও নারীর পরিচয়ে যদি মা, বোন, ধর্ষিতা, নির্যাতিতা, ভিকটিম থাকে, 100 বছর পরে এসেও এই ভিকটিম পরিচয়ে আমরা যাতে পরিচিত না হই, আমাদের আসলে নাগরিক হিসাবে যে আমাদের পরিচয় সেইটার লড়াইটা আমাদের করা খুব জরুরি। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা সময় তো আমরা বলেছিলাম যে নারীরা শিক্ষিত হতে হবে, একটা সময় আমরা বলেছি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। এখনকার সময় আমার কাছে মনে হয় যে নারীদের নাগরিক মর্যাদা মানে তার আত্মপরিচয়ের যেই রাজনীতিটা সেটা অনেক বেশি জরুরি। তো সেই পরিচয়ের রাজনীতিটা আমরা আমাদের সকল জায়গা থেকে করব। আমরা অনেকেই বলছি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমি মনে করি যে পিছিয়ে রাখা হয়, পিছিয়ে পড়া কোনোভাবেই নয়, বরং আমরা সুবিধাবঞ্চিত বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার সুবিধাটা কেড়ে নেওয়া হচ্ছে। আর প্রোটেকশন পলিসির কথা অনেকে বলেছেন যে আমরা প্রোটেকশন পলিসি কী হতে পারে। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় প্রোটেকশন হচ্ছে আমার নিজের সচেতন হওয়া এবং সংগঠিত হওয়া। এই সংগঠিত হওয়া ছাড়া আমি কোনো প্রেশার গ্রুপ হিসাবে আসলে যথাযথভাবে কাজ করতে পারি না। ফলে পলিসি তৈরি করা, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা এবং এই আন্দোলনে নারী যাতে নাগরিক হিসেবে মর্যাদা পায়, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, যে কোনো গোষ্ঠীর নারী বা অন্যান্য লিঙ্গের যারা আছেন
তাদের যাতে দিন শেষে নাগরিক মর্যাদাটা প্রতিষ্ঠা হয়, নাগরিক হিসেবে তাদের স্বীকৃতি হয়, সেটার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং দিন শেষে পলিসি লেভেলে কাজ করার জন্য সংসদে যাওয়ার যে জায়গাটা, সেটার জায়গা আরও তৈরি করতে হবে। অনেক দল দেয় নাই, কেন নারীরা স্বতন্ত্রই দাঁড়াইলেন না? দাঁড়ানো উচিত ছিল, এই জবাবটা তাদের দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা সবাই আশা করি পাশে থাকবেন। এবার নির্বাচনটা আমার জন্য একটা আন্দোলনের অংশ। আমি এই আসনে যখন দাঁড়িয়েছি, অনেকেই আমাকে আসলে আসন যাতে আমি শেষ পর্যন্ত বাদ দিয়ে দেই, অনেক কোণা থেকেই আমি এই কথাগুলো শুনছিলাম। তো আমার শেষ পর্যন্ত আমার এখানে দাঁড়িয়ে থাকার পেছনে কারণ ছিল হচ্ছে যে আমি নারীদের কথাটা বলতে চাই। এটা আমি যদি নেমে যাই তাহলে এটা নারীদের পরাজয় হবে। আমি জিতলাম কি হারলাম তার থেকে বড় ব্যাপার আমি আমার যে নারী আন্দোলনের কর্মী বন্ধু বা আমার যারা সহযাত্রী তাদেরকে আমি পরাজিত হতে দিতে পারি না। এইটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ মিস তসলিমা আক্তার। আমি আপনার অনুমতি প্রার্থনা করছি, এখানে যারা উপস্থিত আছেন তারা যদি আপনাকে কোনো প্রশ্ন করতে চান সেটা করতে পারবেন কিনা। অনেক ধন্যবাদ তাসলিমা আপাকে। প্রথম আমারই প্রশ্ন, আসলে আমিও নারী রাজনৈতিক অধিকার ফোরামের মেম্বার একজন, এবং আমাদের মেম্বার থেকে দুজন দাঁড়িয়েছে, সীমা দত্ত আপা এবং তাসলিমা আপা। ওনাদেরকে আমি স্বাগতম এবং ধন্যবাদ জানাই যে নারীদের পক্ষ থেকে কিছু কথা অন্তত বলবে। তাসলিমা আপার কাছে আমার প্রশ্ন যে আমরা জুলাই আন্দোলনকে সমর্থন করি, আমি জানি না সবাই করে কিনা, আমি ব্যক্তিগতভাবে করি, কিন্তু তখন আমাদের মনে হয়েছিল যে জুলাই আন্দোলনের পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো এবং পারছি। কিন্তু এখন আমাদের যে ধারণা হচ্ছে জুলাই আন্দোলনের পরে আসলে আমরা আরও বেশি শঙ্কিত কথা বলতে গিয়ে। এই জায়গায় আপার কাছে আমার একটা প্রশ্ন, কারণ এটার কারণ যদি ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়, আমাদের গানের ছায়ানটে যদি আক্রমণ হয়, তাহলে এগুলো তো আমরা আগে দেখিনি, ঠিক আছে? তো আপার কাছে আমার প্রশ্ন এটাই, আসলে আমরা এখন গণমাধ্যমেরই যদি স্বাধীনতা না থাকে, তাহলে আমাদের মতো নারীদের স্বাধীনতার কথা আমি এখন আর বিশ্বাস করতে পারছি না যে আমরা কথা বলতে পারবো। আর যেখানে বলছে 5%ও নারী আসে নাই সংসদে, কার কাছে কথা বলবো? তো এই দিকটা আপা যদি একটু আমাদেরকে খোলাসা করেন। অনেক ধন্যবাদ। গণ অভ্যুত্থান আমাদের অনেক কাছে টেনেছিল, আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, সরি আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, গণ অভ্যুত্থানে আমাদেরকে কাছে টেনেছিল আমার কাছে মনে হয়। নানান জায়গা থেকে আমাদের যে বঞ্চনা নাগরিক হিসেবে, সেই বঞ্চনার জায়গাটাতে আমাদেরকে মানে ঐক্যবদ্ধ করে ফেলেছিল। বিশেষ করে তৎকালীন ফ্যাসিবাদের যে প্রধান ধারক বাহক, তার যে বাংলাদেশের সকল নাগরিককে রাজাকার বলে চিহ্নিত করা, পরবর্তী সময় আবু সাইদের মৃত্যু, আমাদের সকলকে কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েছিল যে আমাদের অস্তিত্বকে নাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমরা অনেকটা সময় চুপ করেছিলাম, কিন্তু চুপ করে থাকা আর সহ্য করা সম্ভব ছিল না। তো গণ অভ্যুত্থান যেমন আমাদেরকে কাছে টানছে, তেমনি আমার কাছে মনে হয়েছে দুইটা জিনিস আমাদের মধ্যে এখনও ভয় সৃষ্টি করার চেষ্টা আছে। একটা হচ্ছে গণ অভ্যুত্থানে যারা পরাজিত শক্তি, তাদের নানাভাবে চেষ্টা থাকবে যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে করে এখানে আসলে তাদের যে ফিরে আসার জায়গাটা, সেটা যাতে আবারও তৈরি হয়, মানুষের মধ্যে মনে হয় যে ওনারা থাকলে বোধহয় আর একটু ভালো হতো। সেই জায়গা থেকে নানা কায়দায় তারা আঘাত করবে, তারা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, ভয় দেখাবে। গতকাল আমার বোন আমাকে বলছিল, আসলে কি মানে ইলেকশন হবে, যাইতে পারবো তো, মানে একটু ভয় পাইতেছে আর কি। তাই আমি বললাম তো কে বলছে কথাটা? তো দেখা গেলো তার এক বন্ধু যিনি আসলে ওই দলই করতেন, তিনি ফোন করে ভয় ছড়াচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সম্পত্তি, যেরকম আমাদের বাবা মা মারা গেলে বা পরিবারের সম্পত্তি নিয়ে দেখা যায় একটা বিশাল মারামারি কামড়াকামড়ি শুরু হয়ে যায়, সেটা যত সুশীল পরিবারই হোক, কিছু পরিবার বাদ দিয়ে অনেক পরিবারে আমরা দেখি সম্পত্তি নিয়ে একটা, তো সম্পত্তি নিয়ে যে এই নিজেদের মধ্যে কলহ বা এক খুনাখুনির মতো অবস্থা, এইটা কেন হবে? ঠিক একই রকমভাবে আমি বলি যে নির্বাচনের মধ্য দিয়ে যারা সংসদে যাবে, তাদের সংসদটাকে যদি একটা সম্পদ হিসেবে তারা মনে করে, সম্পত্তি পাইতে হবে, লুটপাট করে নিজেরা সম্পদ বানাবে, নিজেদের ট্যান্ডেল বাহিনী বানাবে, এবং মানুষ ভোটাররাও মনে করেন যে যারা হচ্ছে যাদের মাসেল পাওয়ার আছে, যারা বাজার স্ট্যান্ড চাঁদাবাজি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে, তারাই হচ্ছে মানে এমপি হওয়ার যোগ্য। তো এই যে ভাবনা, এই ভাবনা থেকে কিন্তু আমরা যদি পরিত্রাণ না পাই তাহলে সেটার কোনো পথ নাই। তো আমি যেটা দেখতেছি যে প্রথম দিকে যেভাবে মানুষ কথা বলতো, এখন আবার সেই ভয়টা তাদের মধ্যে কাজ করতেছে।
কিন্তু আমি একই সাথে আশাবাদী যে আমাদের যে কয়জন নারী দাঁড়াইছেন সেটা আমাদের মধ্যে একটা নতুন আশার জায়গা দিবে, কারণ এবার কিন্তু রাজনৈতিক দলের মধ্যে যেই গতানুগতিক যাদেরকে দেখি তাদের বাইরেও অনেকে দাঁড়িয়েছেন। তো সেটা সংখ্যা খুব কম, কিন্তু সেটা আমার কাছে মনে হয় একটা মানে আশার জায়গা আমাদের জন্য। আর এই ভয় তো আসলে আমাদের দেখানোর চেষ্টা হবেই, কিন্তু এই ভয়কে আমরা যদি মোকাবেলা না করি, আমরা যদি নির্বাচনটা আমাদেরকে একটা গণতান্ত্রিক পথে যাওয়ার জন্য, একটা জবাবদিহিতামূলক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা জায়গা তৈরি করবে, এটা একদিনে হবে না। কিন্তু আমাদের এই সময় এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে যাওয়া ছাড়া আমার মনে হয় আর পথ নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে আমার দিকে থেকে, এটা একদম একান্ত আমার ব্যক্তিগত কথা, যে বাম রাজনীতির প্রতি আমাদের একটা আশা ছিল, একদম আশা। সেটা হলো বিশেষত এখন যদি আমি তাকাই, জুনায়েদ সাকির দলের প্রতি আমার বিশেষত একটা দুর্বলতা ছিল। 17টা আসন কেন শুধুমাত্র এতদিন পরে? আমাদের বয়স তো 23 বছর, আর আমাদের রেজিস্ট্রেশন যেটা পাওয়া সেটা আমরা পেলামই হচ্ছে গণঅভ্যুত্থানের পরে। তার আগে আমাদের দল 7 বছর ধরে রেজিস্ট্রেশনের চেষ্টা করছে, সেই রেজিস্ট্রেশন আসলে আমরা পাই নাই। ফলে আমাদের যারা কাজ করছেন তারাও তরুণ, আশা করি সামনে আরও অনেক বেশি দেখতে পাবেন। আমরা যেমন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছি, সেই গণতন্ত্র মঞ্চ থেকে প্রথমে আমরা 100-র উপরে প্রস্তাব করেছিলাম, কিন্তু পরবর্তীতে গণতন্ত্র মঞ্চের যারা আছেন তারা সম্মিলিতভাবে আমরা বিভিন্ন জায়গায়, যাতে এইবারের নির্বাচনটাকে আমরা মনে করি যে অন্য নির্বাচন থেকে ভিন্ন, এইবার নির্বাচনে জাতীয় পুনর্গঠনের কাজটা আমাদেরকে একসাথে করতে হবে, সেই জায়গা থেকে আমরা অনেক জায়গায় আসন যে অন্য দলের জন্য স্পেস দেওয়া, সেইটা আমরা সেই সিদ্ধান্তে গেছি আর কি। আর আমাদের সামর্থ্যটাকেও আমাদের আরেকটু বৃদ্ধি করার প্রয়োজন আছে, কারণ ইলেকশনের যেই খরচ যা অবস্থা সব মিলায় আমাদের আরেকটু সময় হয়তো লাগবে। ধন্যবাদ আমাদের প্রশ্ন নেওয়ার জন্য। এখন আমি মিস লিপি রহমানকে অনুরোধ করছি সমাপনী বক্তব্যের জন্য। ধন্যবাদ সেলিম ভাই। আমি আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়, যদিও খুবই একদম আসন্ন যে নির্বাচন সেটার আগে আমরা এই আলোচনাটা করছি। অনেকে হয়তো বলেছেন যে আরও আগে কেন আমরা করলাম না। আসলে আমরা সময় সুযোগ এবং আমাদের যে 13টি সংগঠন রয়েছে তাদেরও একটি উপস্থিতি নিশ্চিত করার জন্যই আমরা আসলে, যদিও সকলে আসতে পারেননি বিভিন্ন কারণে, আমরা এই একটু অনুষ্ঠানটি আয়োজন করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমি আবারও বাদাবন সংঘ এবং বিশেষ করে আমাদের ফেমিনিস্ট লিডারশিপ কমিটি এই অর্গানাইজেশনের কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর শেষে বলছি যে এই আলোচনা যে আমরা সবাই মিলে করলাম, অনেকেই এসেছেন, তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নিজ নিজ সংস্থা থেকে, যে এখানে আশা এবং নিরাশা, হতাশার দুটো চিত্রই আমরা দেখতে পেলাম। কিন্তু আমরা হতাশার চিত্রটা ফেলে দিয়ে আমরা আশা করব যে আমরা আশাটা নিই। কারণ আমি আমি যে নির্বাচনগুলোতে আগে ছিলাম বা আমি দেখেছি আমার জীবদ্দশায়, সেখানে নারীদের বিষয় নিয়ে এত আলোচনার বা এত বারবার আলোচনায় আমি অনেকগুলোতে এবারে অংশ নিয়েছি, যেখানে নারীদের বিষয়গুলো বারবার উঠে এসেছে। যেভাবে নারীদের এবং বাদ দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে, সেভাবে নারীরা অনেকে কিন্তু সোচ্চার হচ্ছে, সেই জন্য সচেতনতা হয়তো কিছুটাও বেড়েছে। এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলো এই ধরনের আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি এবং নারীদের কথা অনেকভাবে উঠে আসছে। তো এটা একটা আশা জাগানিয়া। এবং এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই সচেতন এবং নিজ নিজ ক্ষেত্রে যাদের সাথে কাজ করছেন। আমাদের বারবার উঠে এসেছে যে তৃণমূল পর্যায়ে যে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কথা বলছি, সংখ্যালঘু ব্যক্তিদের কথা বলছি, মানে ধর্মীয়ভাবে আমিও সংখ্যালঘুটা বলতে চাই না, কিন্তু যেহেতু শব্দের প্রয়োজনে বলতে হয়, তো এই বিষয়গুলো বারবার উঠে আসছে। তো আমরা সবাই ভাবনার আসলে অনেক বিষয় আছে, ভাবনা শুধু না, সেটা কাজে এবং আমাদের করে দেখাতে হবে। কারণ আমরা জানি আগে নিজেকে বদলাতে হবে, তারপর দেশটা পরিবর্তন হবে। আসলে নিজেকেই যদি আমরা না বদলাই, শুধু বলার জন্যই যে আমরা বলছি প্রতিদিন সেটা না, আমরা আসলে কাজ করব। এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা উঠেছে, যেমন প্রোটেকশন পলিসির কথা এসেছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা ভাবছি, তাই না? তো ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ তাসনিমাকে, যে খুব তার ক্যাম্পেইন ফেলে দিয়ে সময়ের আওয়াজ দিয়েছেন। তো এই আর কি বক্তব্য। ধন্যবাদ। আজকে ফেমিনিস্ট লিডারশিপ কমিটি, FLC এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত
এই সমতার এজেন্ডা ও রাজনীতি বিষয়ক গোলটেবিল বৈঠকে আপনারা যারা এসেছিলেন আমন্ত্রিত, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমাদের মধ্যে যিনি আছেন রাজনীতিক, যার কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা আর কি, ওনারা আমাদের হয়ে কথা বলেন, কাজ করবেন, সেটাই আমাদের আশা। তাকেও অনেক অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যে তিনি এসেছেন। এবং আজকের এই গোলটেবিল বৈঠকের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, প্লিজ সংগ্রহ করে নেবেন বাইরে থেকে।